আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টার্গেট ডিএমসি প্রি মেডিকেল ফর এইচএসসি 25 এর আইসিইউ উইকে। তো আজকে আইসিইউ উইকের প্রথম ক্লাসে হৃদয় ভাইয়া তোমাদের সাথে অণুজীব পর্ব 1 নিয়ে হাজির হয়েছি। সো আজকে হৃদয় ভাইয়া তোমাদেরকে পুরো অণুজীবের মধ্যে যে আমাদের পুরো ভাইরাস টপিকটা সেটা ক্লিয়ার করব। সো আমাদের ক্লাসটা হওয়ার কথা ছিল 6টা বাজে অ্যাকচুয়ালি, বাট আমাদের বিদ্যুৎজনিত বিভিন্ন সমস্যায় আমরা ক্লাসটা শুরু করতে পারিনি। তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত যে আমরা ক্লাসটা কিছুটা পেছানো হয়েছে, বাট নেক্সট ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা 6টার দিকেই আমরা সময় মতো নেওয়া চেষ্টা করব। আচ্ছা, এবং তোমরা সবাই যে যেখানে আছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখো, লাইভটা শেয়ার করে রাখো। এবং আজকে আমরা আইসিইউ উইকে যেভাবে পড়বো সেটা হচ্ছে যে মেডিকেলে কিভাবে পড়তে হয়, মেডিকেলের জন্য কিভাবে পড়তে হয় এবং কিভাবে পড়লে তুমি মেডিকেলে ভালো করবা, অর্থাৎ ঢাকা মেডিকেল বা টপ যে মেডিকেলগুলো আছে সেখানে নিজেকে অধিষ্ঠিত করতে পারবা, সব কিছু নিয়ে আজকে হৃদয় ভাইয়া তোমাদের সাথে আলোচনা করব। প্রথম লেকচারে ভাইরাস পুরো টপিকটা আজকে পড়ানো হবে। এবং তোমাদেরকে একটা কথাই বলে যাই যে আজকের ক্লাসের পরে তুমি যারা নতুনভাবে ক্লাস করছো মেডিকেলের জন্য, তারা অনেক দিক থেকে একটা ভালো ধারণা পেয়ে যাবা যে মেডিকেল কতটা কঠিন, এটা কি আদৌ সম্ভব কিনা মেডিকেলে ক্র্যাক করা, সরকারি মেডিকেল ক্র্যাক করা, এবং আমাকে কিভাবে পড়লে আমি ভালো করব এবং কত সময় জুড়ে আমাকে পড়তে হবে, সব কিছু আজকের এই সেশনে তুমি পাচ্ছ। তো সবাই আমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখি এবং গ্রুপগুলোতে শেয়ার করে দিই। সো আমি একটু আমার পার্সোনাল গ্রুপে শেয়ার করে দিচ্ছি, তোমরাও করো, সো দ্যাট সবাইকে নিয়ে ক্লাসটা শুরু করতে পারি। তারপরে ইনশাল্লাহ আমরা মেইন কন্টেন্টে চলে যাব। সো একটু সময় নেই, 1-2 মিনিট সবাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, অনেক 200+ আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে ভাইয়া তোমাদের সাথে শুরু করে দিচ্ছি। আর তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলে দেই আমাদের যে প্রি মেডিকেলের জন্য আমাদের উপরে দেখো ক্যাপশনে 2400 একটা প্রোমো কোড দেওয়া আছে। এই প্রোমো কোডে তোমরা যদি প্রোমো কোড ইউজ করলে তোমরা 2400 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা আমাদের প্রি মেডিকেলে। এবং ফ্রেন্ডদের সাথেও এটা তোমরা একসাথে হয়ে তাদেরকেও জানাতে পারো। এবং তোমাদের জন্য আমাদের এই প্রি মেডিকেল কোর্সে যেটা থাকছে যে আমাদের টি শার্ট থাকবে, এবং হচ্ছে যে আমাদের টার্গেট ডিএমসির যে টি শার্ট, এবং হচ্ছে যে প্রশ্ন ব্যাংক সাথে প্র্যাকটিস বুক, এটাও তোমাদের বাসায় চলে যাবে। আর সাথে তো আমাদের প্রাইভেট গ্রুপে ডেডিকেটেড উইকলি 2 থেকে 3 দিন ক্লাস থাকবে। তো এভাবে করে আমরা ধাপে ধাপে অনেক কিছু এগিয়ে থাকবো। তোমরাও নিজেরা যখন মনে হবে যে না ভাই আমি করতে চাই, তো তোমরা এটা করতে পারবে। ওকে, তো আমরা স্টার্ট করে দেই ইনশাল্লাহ। চলো,
তো আমরা প্রথমেই আসি, হ্যাঁ দেখি আমরা, দেখো কি বলছে। এই যে ব্যাকটেরিয়া, আমাদের অণুজীব বলতে আমরা কাকে বুঝি? অণুজীব বলতেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে ভাইয়া, অণুজীব হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া যেগুলো আমরা বলি, তাই না? অর্থাৎ যেই জীবগুলো অণুবীক্ষণ যন্ত্র দ্বারা আমাদেরকে দেখতে হবে, তাহলে অণুবীক্ষণ যন্ত্র দ্বারা যে জীবগুলোকে দেখবো তাদেরকে আমরা বলবো অণুজীব। ওকে ফাইন। সো আমাদের প্রথম টপিক আজকের ভাইরাস, এবং ভাইরাস পুরোটা আজকে হৃদয় ভাইয়া তোমাদের সাথে কমপ্লিট করব, ঠিক আছে? ভাইরাস পুরোটাই কমপ্লিট করা হবে তোমাদের সাথে, হ্যাঁ। ওকে, তোমরা কি শেয়ার করেছ? আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো আসো আমরা ভাইরাস থেকে আমরা জানবো কিভাবে কোনটা পড়তে হবে। তো প্রথমেই ভাইরাস যে শব্দটা আমরা বলি, ভাইরাস শব্দটার এটা একটা ল্যাটিন ওয়ার্ড। তো এই ভাইরাস শব্দটার অর্থ কি বলতো? এই ভাইরাস শব্দটার অর্থ হচ্ছে বিষ। ভাইরাস শব্দের অর্থ কি? বিষ, এবং মানে বিষাক্ত একটা উপাদান। তো এই ভাইরাসকে কি বলা হয়? অতি আণুবীক্ষণিক কেন বলি আমরা? কারণ ভাইরাসকে তুমি মাইক্রোস্কোপের মধ্যেও, মানে এটা এত ছোট যে ওকে মাইক্রোস্কোপ দিয়েও তোমাকে ওকে নর্মাল মাইক্রোস্কোপ দিয়ে ওকে দেখা যায় না, ওকে আরো অত্যাধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হবে। সো এজন্য ওকে বলা হয় অতি আণুবীক্ষণিক, মানে আলট্রা মাইক্রোস্কোপিক, ঠিক আছে? আচ্ছা, এখন ভাইরাস একটা কি থাকে? ওর মধ্যে একটা প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড থাকে ভাইরাসের মধ্যে। আচ্ছা, মানে ওর চারপাশে প্রোটিন, মাঝে নিউক্লিক অ্যাসিড, এটা। এখন ভাইরাস কি বলতো? এটা কি কোষীয় না অকোষীয়? এটা একটা কথা বলা হয়। তো ভাইরাস, আসলে ভাইরাসের মধ্যে কোনো কোষ নাই, ভাইরাসের কোনো কোষীয় উপাদান নাই। সো আমরা যেটা প্রথম কথাই বলবো যে ভাইরাস একটা অকোষীয় প্রাণী, ঠিক আছে? অকোষীয়। এখন ইম্পর্টেন্ট আমাদের যে ব্যাপারগুলো আমাদেরকে এখান থেকে পড়তে হবে, একটু দেখো। সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস কোনটা? হ্যাঁ, সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, অর্থাৎ টিএমভি। তাহলে টিএমভি কে আমরা কি বলে থাকি? এটা হচ্ছে, তোমাকে প্রশ্ন আসবে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটা, তাহলে তামাক পাতায় যে ভাইরাসটা আক্রমণ করে তাকে আমরা বলি টিএমভি। ওকে, আচ্ছা, এখন আসো এই জায়গা থেকে তারপরে আমাদেরকে কি পড়তে হবে। এখন ভাইরাসের আবিষ্কারক কাকে বলে, এইটা ইম্পর্টেন্ট। দেখো, সব বিজ্ঞানী আমাকে পড়ে একদম ফাটায় দিতে হবে এমন কিছু না, ইম্পর্টেন্ট কয়েকটা বিজ্ঞানী বেশি ভালো করে পড়বা, দেখবা মেডিকেলে এগুলাই থেকেই আসবে। সো দিমিত্রি আইভানোভস্কি সাহেব, তিনি কি করছেন? তাকে বলা হচ্ছে যে ভাইরাসের আবিষ্কারক, ঠিক আছে? তাহলে আবিষ্কারক কে? আবিষ্কারক আ, তাহলে তিনি, তার নামও আ দিয়েই, আইভানোভস্কি। ওকে, এরকম। তাহলে আবিষ্কারকের নাম কি দিয়ে? আ দিয়ে, আইভানোভস্কি। ওকে ফাইন। এরপরে আসো যে এইখান থেকে তোমাকে অন্য কিছু এগুলো এত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেটা, তারপরে দেখো এই যে স্ট্যানলি সাহেবকে নিয়ে, যেমন স্ট্যানলি সাহেবকে বলা হয় কি? ভাইরোলজির জনক। এটা নিয়ে আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, এখানে দেখো বিজ্ঞানী গ্যালো সাহেব, তিনি এই যে এইচআইভি আবিষ্কার করেন, তো এটা মনে রাখবা, এইচআইভি হলে কি কেউ বাঁচে না, সে মরে গেল। তাহলে সে মরে গেল, হ্যাঁ, সে মরে যাবে এইচআইভি আক্রান্ত। তাহলে এটাতে মনে রাখবা, গেল সাহেবই এমন একটা রোগের জীবাণু আবিষ্কার করছে যেই জীবাণু হইলে তুমি মারা যাবা, গেল। ওকে, আচ্ছা ফাইন। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আমাদেরকে জানতে হবে যে বাউডেন এবং পিরি সাহেব দুইজন মিলে আমাদের কি করছে? যে ভাইরাসের রাসায়নিক প্রকৃতিটাকে বর্ণনা করছেন, যে ভাইরাসটা কেমন হবে, এটা দেখতে কেমন, ওর কি কি কেমিক্যাল এখানে আছে। সো এই জিনিসটা বলছে বাউডেন এবং পিরি, এটা হচ্ছে রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। তাহলে বাউডেন, পিরি রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। আচ্ছা, তারপরে আসো, স্ট্যানলিকে বলা হয় কি? ভাইরোলজির জনক। স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক। তাহলে আমাকে যদি ভাইরোলজি কি, যেখানে ভাইরাস নিয়ে পড়াশোনা করা হয়, তাহলে এটা কি? দেখো, এটাকে বলছে স্ট্যানলিকে বলছে ভাইরোলজির জনক, স্ট্যানলিকে কি বলা হয়? ভাইরোলজির
জনক বলা হয়। ওকে, তাহলে এটা মাথায় থাকবে। হ্যাঁ, তাহলে স্ট্যানলিকে কি বলা হয়? ভাইরোলজির জনক বলা হয়। আচ্ছা, তারপরে আসো, ভাইরাসের ব্যাস কত? 8 থেকে 300 ন্যানোমিটার। ভাইরাসের সাধারণ ব্যাস যদি আমাদেরকে বলে 8 থেকে 300 ন্যানোমিটার, এরকম গড় ব্যাস আর কি, গড় ব্যাস। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে, আচ্ছা দেখো 12 ন্যানোমিটারের ইয়েটা কোনটা? পোলিও ভাইরাস। পোলিও ভাইরাসের দৈর্ঘ্য কত? 12। আর এইদিকে তামাকের মোজাইক ভাইরাস দেখো সবচেয়ে বড়, 300 ন্যানোমিটার। তামাকের মোজাইক ভাইরাস মানে টিএমভি 300, এটা মনে রাখবা। তার মানে তোমাকে আসতে পারে কোন ভাইরাসটি 300 ন্যানোমিটার বা কোনটি সবচেয়ে ক্ষুদ্রাকার ভাইরাস। এখন যদি আমাকে বলে সবচেয়ে ক্ষুদ্রাকার ভাইরাস কোনটা, তাহলে আমি বলবো গবাদি পশুর যে ফুট অ্যান্ড মাউথ, ফুট অ্যান্ড মাউথ যে ভাইরাস, তার মানে ওদের মুখে এবং পায়ের যে জায়গায় যে ভাইরাসটা কাজ করে, তাই সেটাকে বলা হয় ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। এই ফুট অ্যান্ড মাউথ ভাইরাসটাকে বলা হয় সবচেয়ে ক্ষুদ্র। এটাকে কি বলা হয়? সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস বলা হয়। তাহলে আমরা এই পয়েন্টটা বুঝলাম যে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, এই রোগ সৃষ্টিকারী ভাইরাসকে সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো যে ভাইরাসের প্রকৃতি, ভাইরাসটা কেমন। দেখো, ভাইরাস আবিষ্কার করতে গিয়ে একটা মজার ঘটনা, মানে ভাইরাসের নিয়ে কথা বলতে গিয়ে একটা মজার ব্যাপার হয়েছে। কেউ বললো ভাইরাস হচ্ছে একটা জীবীয়, হ্যাঁ, একটা জীব, ও হচ্ছে নর্মাল লিভিং, হ্যাঁ, জীবিত। কেউ বলছে না, এটা দেখলো যে কিছু বৈশিষ্ট্য, এটা জড়। এখন কোনটা কি? কেউ বলতেছে জড় বস্তু, কেউ বলতেছে জীবিত। তো এইটার এই ডিবেট যখন চলতেছে, তখনই আরেকটা ব্যাপার, আরেকটা ইস্যু সামনে চলে আসে। সেটা হচ্ছে বিজ্ঞানী লোফ, তিনি বললেন যে ভাই, এত বিতর্কের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই, আমরা একটা সুন্দর কথাই বলে দিই। তো লোফ সাহেব হচ্ছেন ঠিক আমার মতো একটা সুন্দর কথা বলে দিলেন। তিনি বললেন যে আসলে এটা কোনো জীবিত বস্তুও না, জড় বস্তুও না, ভাইরাস ইজ ভাইরাস। তো এত সোজা জিনিস বলা, এই সোজা জিনিস আর আছে বলো? খুবই সোজা। তাহলে বললো কি যে ভাইরাস জীবীও না, জড়ও না, ভাইরাস ইজ ভাইরাস। সহজ কথা, ঠিক আছে? তাহলে এই যে আমি বললাম ভাইরাস, ভাইরাসই, এই কথাটা কার থেকে আসছে? বিজ্ঞানী লোফ থেকে আসছে। বিজ্ঞানী লোফ থেকে আসছে। সহজ একটা কথা বলে দিয়েছেন তিনি। এখন তো আমরা এবার আমাদের মেডিকেল অ্যাডমিশনে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে ভাইরাসের যে বলা হচ্ছে যে ওর জড় বৈশিষ্ট্য আছে, জীবীয় বৈশিষ্ট্যগুলো আছে। তো তোমাদের তো অপশনে এরকম আসতে পারে যে জড় বৈশিষ্ট্য নয় কোনটি, এরকম প্যাটার্নের প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আমরা ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলে আমরা কি কি পাবো? কি কি পাবো দেখো। তাহলে ভাইরাস অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক। ভাইরাসটা কেমন? অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক, আমরা অনেক ছোট এবং কোনো কোষ নাই, অকোষীয়। এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই, এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নাই। তাহলে ভাইরাসের কি বলছে? এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নাই ভাইরাসের, ঠিক আছে? নিজের মতো করে কোনো যে এনজাইম থাকবে, তাহলে দেখো আমাদের কিন্তু আছে, আমাদের বিভিন্ন এনজাইম কাজ করে, ও নাই। আচ্ছা, তারপরে বলতেছি যে ও স্বাধীনভাবে প্রজননক্ষম না, নিজে নিজে প্রজনন করতে পারে না, তাহলে এটাও জড় বৈশিষ্ট্য। ফিল্টার যোগ্য না। এরপরে দেখো ভাইরাসকে সব করা যায়, ব্যাপন চাইলে ব্যাপন, একটা রাসায়নিক অণুর মতো ভাইরাসকে ব্যবহার করা যায়। যে তোমার মনে হলো যে ওকে ক্যালাসন করা যাবে, ওকে অধক্ষেপণ করা যাবে, তাহলে তুমি কেমিক্যাল বস্তুগুলোকে যেভাবে ট্রিট করো, এইভাবেই তুমি ভাইরাসকে বলতে পারবা। জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। তার মানে তোমার দেহে যদি ভাইরাস ঢুকে, সে কাজ করতে পারবে, বাট ওকে যদি আলাদাভাবে তুমি এখানে রেখে দাও, ও কোনো কাজ করতে পারবে না। তাহলে এই যে বলা হচ্ছে যে জীবকোষের বাইরে ও কেমন? নিষ্ক্রিয় থাকবে। ওকে, ফাইন, এই পয়েন্টগুলো আমাদের একটু পড়া লাগবে। এবং আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্টলি মনে রাখবা, অ্যান্টিবায়োটিক কি ভাইরাসে কোনো অবদান রাখতে পারবে? পারবে না। অ্যান্টিবায়োটিক কার বিরুদ্ধে কাজ করে? মনে রাখবা, বায়োটিক, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে। তাহলে ভাইরাসে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, ভাইরাসে কাজ করে অ্যান্টিভাইরাল ঔষধগুলো, অ্যান্টিভাইরাল ঔষধগুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বললাম। এরপরে আসি আমরা ভাইরাসের জীবীয়। এখন দেখো যেগুলো আমাদের সাথে মিলবে, জীবীয় বৈশিষ্ট্য, মানে যাদের প্রাণ আছে, জীবীয়, জীব,
হ্যাঁ, তাদের সাথে কি কি মিল আছে ভাইরাসের? যেমন দেখছো, ও বলছে যে ও তো কোষের মানে ধরো একটা পোষক দেহের ভিতরে সে সংখ্যা বাড়াইতে পারে, নিজে নিজে পারে না, কিন্তু আরেকজনের ভিতরে গিয়ে ভাইরাস সংখ্যা বাড়াতে পারে। সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে। দেখো, মায়ের সাথে বাচ্চার একটা মিল আছে, এটা আমাদের থাকে না? আমরা যেমন দেখি যে একটা ধর একটা বিড়াল হলো, বিড়াল তার মায়ের মতো একটা কালার পায় বা এরকম একটা মিল থাকে, মানুষের সাথে তার বাবা মায়ের একটা মিল থাকে। তো এই যে জিনিসটা দেখো, ভাইরাসেও মাতৃ ভাইরাসের সাথে মিল আছে, তাহলে এটাও আরেকটা বৈশিষ্ট্য হয়ে গেল। হ্যাঁ, ওকে, এটাও আরেকটা বৈশিষ্ট্য হয়ে গেল। দেখছো? এবার আসো, এখানে কেউ নোট করতে হবে না, তোমাদের স্লাইড দিয়ে দিব লেকচারের ক্যাপশনে, এখানে কোনো নোট করতে হবে না, তোমরা বইয়ে দাগাবা, ঠিক আছে? বাট বুঝে যাবা কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, বুঝে বুঝে জাস্ট বইয়ে দাগায় রাখবে, এখানে কোনো নোট লাগবে না তোমাদের, ঠিক আছে ভাই? আচ্ছা, এরপরে দেখো, ডিএনএ অথবা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। তাহলে ভাইরাসে কি থাকে? আমার ডিএনএ আরএনএ, ডিএনএ অথবা আরএনএ প্লাস প্রোটিন, এগুলা থাকবে, প্লাস প্রোটিন, ঠিক আছে? তার মানে এই যে দেখো, ওর ডিএনএ আরএনএ এবং প্রোটিন এগুলো থাকে ভাইরাসের মধ্যে। ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস কি? একটা বাধ্যতামূলক পরজীবী, তার মানে ও মাস্ট, একদম, মানে ও নিজে নিজে বাঁচবেই না, আরেকজনের উপরে নির্ভর করতেছে। ভাইরাসের ভিতরে মিউটেশন ঘটতে পারে প্রকরণ তৈরি করতে সক্ষম। এটার মানে কি? ভাইরাস মিউটেশন মানে ওর জেনেটিকের জিনের পরিবর্তন করতে পারে, ওর জিনের যে গঠন সেটার পরিবর্তন ভাইরাসের মধ্যে হয়। এটা কিন্তু আমার তোমার মধ্যে হতে পারে। যেমন বলা হয় যে আমাদের যখন মিউটেশন হয়, আমাদের যখন জিনের ধরো সিকোয়েন্স ওলট পালট হয়ে যায়, তখন আমাদের মধ্যে ক্যান্সার ডেভেলপ করে, ঠিক আছে? এরকম টিউমার, ক্যান্সার ডেভেলপ করে। তো এই সেম জিনিসটাই ভাইরাসের মধ্যেও হয়, যার জন্য ভাইরাসের অনেক দেখবা প্রকার চেঞ্জ হয়ে যায়। কোভিডের সময় শুনছো না? করোনার সময় যখন কি হয়েছিল, এক ভাইরাস এক দেশে একরকম, ওইটা আরেক দেশে গিয়ে আরেকটু চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই যে চেঞ্জ হচ্ছে কেন? মিউটেশন। মিউটেশন মানে হচ্ছে জিনগত পরিবর্তন, জিনের একটা পরিবর্তন হয়, জিনের পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, জিনগত পুনর্বিন্যাস দেখা যায়, ওই যে নিজেদের মধ্যে একটা চেঞ্জ আসতে পারে, যেটা আমাদের জিনের মধ্যেও ঘটতে পারে, ওদের মধ্যেও ঘটতে পারে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইবার আসো, আমরা এখানে কি বলতেছি? ভাইরাসের গঠন নিয়ে। তো ভাইরাসের গঠন যখন আমরা শিখতে যাই, দেখো তো ভাইয়া, আমরা কি বলছি? ভাইরাসের গঠনে আমরা কি পাবো? ভাইরাসের গঠনে এরকম একটা প্রোটিন, এরকম একটা কি পাচ্ছ? দেখো, এরকম একটা প্রোটিন আবরণ পাবো আমরা, ঠিক আছে? এই যে প্রোটিন যুক্ত আবরণ, এইটাকে বলা হয় কি? ক্যাপসিড। কি বলবো এটাকে? দেখো, এটাকে বলা হয় ক্যাপসিড। প্রোটিনের যে আবরণ, এটাকে বলা হয় ক্যাপসিড। ওকে, ফাইন। এরপরে আসো, এইখানে আমি যদি বলি ওর ভিতরে কি থাকে, ধরো ডিএনএ থাকতে পারে অথবা আরএনএও থাকতে পারে। তাহলে প্রোটিন তো আবরণটা এটা গেল, আর এইদিকে কি? এটা ডিএনএ। এটা কি? ডিএনএ অথবা আরএনএ, যে কোনো একটা থাকতে পারে। হ্যাঁ, তাহলে প্রোটিন আবরণ ক্যাপসিড, আর এই মাঝে ডিএনএ অথবা আরএনএ থাকতে পারে। এরপরে দেখো, এই যে ক্যাপসিড এবং হচ্ছে যে তোমার এই যে প্রোটিন আবরণ, এর এই মাঝে আমার আর কি কি থাকবে? এর মাঝে আমার আর কি কি থাকবে? এই দিক থেকে দেখো, এই প্রোটিনের চারপাশে একটা লিপিডের একটা আবরণ থাকতে পারে। হ্যাঁ, এর চারপাশে লিপিডের একটা আবরণ থাকতে পারে। তো এখন এই যে লিপিডের আবরণ যে থাকবে, ওর প্রতিটা খণ্ডককে কি বলে জানো? ওর প্রতিটা খণ্ডককে বলা হয় পেপ্লোমিয়ার। কি বলা হয়? লিপিডের আবরণের প্রতিটা খণ্ডককে বলা হয় পেপ্লোমিয়ার। আর অন্যদিকে আমরা যে বলতেছি, এইখানে ধরো ক্যাপসিড মানে প্রোটিন আবরণ ক্যাপসিড, ওর প্রতিটা খণ্ডককে বলা হয় ক্যাপসোমিয়ার। কি বলা হবে? ক্যাপসোমিয়ার।
ঠিক আছে, ক্যাপসোমিয়ার, ক্যাপসোমিয়ার। ফাইন। আচ্ছা, ক্যাপসোমিয়ার আর এইদিকে হচ্ছে পেপলোমিয়ার, এই গেল হচ্ছে আমাদের পয়েন্ট। আচ্ছা ফাইন, দেখছো? তাহলে তোমাকে যদি বলে প্রোটিন আবরণের প্রতিটা অংশকে কি বলে, তুমি বলবা ক্যাপসোমিয়ার। যদি বলে লিপিড আবরণের প্রতিটা অংশকে কি বলা হয়, ক্ষুদ্র অংশকে, তুমি বলবা পেপলোমিয়ার। আর এই যে লিপিড আবরণযুক্ত ভাইরাস, এইটাকে বলা হয় কি বলতো, এইটাকে বলা হয় লিপোভাইরাস। এটাকে কি বলবো, লিপোভাইরাস। ঠিক আছে, এটাকে আমরা বলবো লিপোভাইরাস। লিপিড আবরণযুক্ত ভাইরাসকে লিপোভাইরাস বলে থাকে। ওকে, তাহলে এই তথ্যগুলোই তোমাদের আসে। দেখা গেল যে তোমাদেরকে একটু এটা বুঝায় পড়ায় দিলাম যেন তোমাদের আর কোনো ধরনের সমস্যা না হয়। এগুলো আসে যে লিপিডের প্রতিটা, লিপিড আবরণের প্রতিটা ক্ষুদ্র অংশকে কি বলা হয়, এটাকে বলা হয় পেপলোমিয়ার, পেপলোমিয়ার। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার আসো এইখানে একটা তথ্য, যেমন দেখো এই জায়গাটায় কি বলছে, এইচআইভি ভাইরাসে, একটু খেয়াল করো, এইচআইভি ভাইরাসে একটা এনজাইম থাকে যেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এইচআইভি ভাইরাসকে একটা নাম বলা হয়, ওকে বলা হয় রেট্রোভাইরাস। কি বলা হয়, রেট্রোভাইরাস। তো এইচআইভি ভাইরাসকে যে বলা হচ্ছে রেট্রোভাইরাস, এই রেট্রোভাইরাসের ব্যাপারে তুমি যদি একটু আসো, দেখো রেট্রোভাইরাস এখানে বুঝাচ্ছে তার ভিতরে একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কাজ কি, এমআরএনএ কে ও কি বানাবে, এমআরএনএ কে ডিএনএ, মানে আরএনএ থেকে ডিএনএ বানায় দেবে। সহজ কথা, উল্টা কাজ করবে। নর্মালি আমরা জানি ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে আরএনএ হওয়া, সো এইখানে ও যেটা করবে যে আরএনএটাকে ডিএনএ তে পরিণত করে দেয়। তাইলে এটা কার কাজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কাজ। এটা কোথায় থাকে, এইচআইভি তে থাকে। তো এইচআইভি তে এই ঘটনাটা ঘটে, আরএনএ থেকে ডিএনএ হয়। সো এই কারণে এইচআইভি কে বলা হয় রেট্রোভাইরাস, মানে একটু উল্টা ঘটনাটা ঘটবে, রেট্রোভাইরাস। আচ্ছা, এরপরে আসি আমরা ভাইরাসের প্রকারভেদ নিয়ে। দেখো ভাইরাসের প্রকারভেদে আমরা যদি বলতেছি যে ওর কি কি আছে, দণ্ডাকার, গোলাকার, ঘনক্ষেত্রাকার। তো দেখো দণ্ডাকারে আমরা কি বলতেছি যে ওর উদাহরণটা দেখো, টোবাকো মোজাইক ভাইরাস। দণ্ডাকার ভাইরাস গুলা কি কি, তাহলে এইটাকে আমরা মনে রাখবো, দণ্ডাকার ভাইরাসকে এটিএম দিয়ে মনে রাখো। দেখো সবাই এইভাবে লিখে রাখো, এটিএম, এটিএম। এতে কি, এতে আলফা আলফা, এতে আলফা আলফা। টিতে কি, টিএমভি, টিতে হচ্ছে টিএমভি। আর এমতে কি, এমতে হচ্ছে মাম্পস ভাইরাস। তাহলে আমরা মনে রাখবো এটিএম, ওকে মনে রাখবো কি দিয়ে, এটিএম দিয়ে, আলফা আলফা, টিএমভি, মাম্পস। ওকে, এবার আসো গোলাকার। গোলাকার যে ভাইরাসটার কথা বলতেছি, গোলাকার ভাইরাস কারা কারা। তো গোলাকার ভাইরাসটাকে মনে রাখবো আমরা এইভাবে, ডেপথ। খেয়াল করো কি দিয়ে, ডেপথ, ইংরেজি শব্দ ডেপথ দিয়ে মনে রাখবো। তো ডেপথতে আমরা কি দেখবো, দেখো ডেঙ্গু, কি দেখবো, ডেঙ্গু, ডিই তে ডেঙ্গু, এই যে দেখো সব নাম লেখা আছে বইয়ে। পিতে পোলিও, পিতে পোলিও, দেখছো পোলিও। টিতে কি, টিআইভি। এইচতে এইচআইভি। তাহলে ডেপথ, তাহলে আমরা ডেপথ এটার মাধ্যমে আমরা গোলাকার 4টা ভাইরাসের উদাহরণ মনে রাখবো। আচ্ছা, এরপরে দেখি আমরা ঘনক্ষেত্রাকার বা পাউরুটির মতো, পাউরুটির মতো, ঠিক আছে, পাউরুটির মতো কোনগুলা, তাহলে এই যে পাউরুটির মতো ঘনক্ষেত্রাকার, এটাকে মনে রাখবা হাভা। ঠিক আছে, হাভা দিয়ে। তাহলে হাভাতে কি বলছে, হাতে হারপিস, ভাতে ভ্যাকসিনিয়া। তাহলে আমরা এখানে হারপিস এবং ভ্যাকসিনিয়া দুইটা ভাইরাসের নাম জানবো। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো, তাহলে আমরা দেখো এইভাবে করতে করতে তুমি দেখবা তোমার এই জায়গাটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাইরাসের প্রকারভেদ, সেটা তোমার হয়ে যাবে। বেঙাচি আকৃতি, দেখো বেঙাচি সব টি দিয়ে, T2 T4 সব টি দিয়ে, T2 T4 এগুলা সব টি দিয়ে। ঠিক আছে, এরপরে দেখো সিলিন্ড্রিকাল সূত্রাকার, সিলিন্ড্রিকাল সূত্রাকার। তো এটাতে কি বলছে, ইবোলা মটর। ঠিক আছে, তাহলে সিলিন্ড্রিকাল এভাবে মনে রাখবা, সিইএম, সিইএম, সিলিন্ড্রিকাল। হ্যাঁ, সিলিন্ড্রিকালে কি কি, ইবোলা, আর এমতে মটরের স্ট্রিক ভাইরাস। ঠিক আছে, সিইএম। এইবার আসো
ডিম্বাকার কি বলা হচ্ছে দেখো, ডিম্বাকার মানে ডিমের মতো আকৃতি, ডিমের মতো আকৃতি। এটাকে মনে রাখবা আমাদের যে বর্তমান শত্রু, হ্যাঁ, ইন্ডিয়া। কি মনে রাখবা? ইন্ডিয়া নাম দিয়ে। কেন ভাইয়া? ইনতে আমরা দেখব ইনফ্লুয়েঞ্জা। কি মনে রাখবো? ইনফ্লুয়েঞ্জা। ওকে সবাই দেখো, আচ্ছা এবার আসো ইন্ডিয়া। তো যখন আমরা ইন্ডিয়ার কথা বলবো তাহলে আমরা ইন্ডিয়াতে ইনফ্লুয়েঞ্জা, ডিতে ডিম্বাকার, ইনতে ইনফ্লুয়েঞ্জা, ডিতে ডিম্বাকার। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা কি এই পয়েন্টগুলো বুঝলাম? তাহলে আমাদের এই যে প্রকারভেদটা, এই প্রকারভেদটা আমাদের প্রচুর আসে এবং এটা আমাদের মনেও রাখতে হবে। আচ্ছা এবার আসো ডিএনএ ভাইরাস নিয়ে। তাহলে আমরা ডিএনএ ভাইরাস, বা আমরা যে বলি যে ভাইরাসের আরেকটা ভাবে আমরা ভাইরাসকে ভাগ করতে পারি, যে বললাম যে ভাইরাসে হয় ডিএনএ থাকবে না হলে আরএনএ থাকবে, ডিএনএ অথবা আরএনএ। ঠিক আছে? ডিএনএ অথবা আরএনএ। তাহলে এই যে ডিএনএ, যার ডিএনএ থাকবে তাকে ডিএনএ ভাইরাস, যার আরএনএ থাকবে তাকে আরএনএ ভাইরাস বলবো। এখন এই যে ডিএনএ আর আরএনএ, এই জায়গাটার মধ্যে যেটা বলা হয় দেখো ডিএনএ ভাইরাস। এই ডিএনএ ভাইরাস মনে রাখবো কি দিয়ে? হ্যাঁ, ডিএনএ ভাইরাসগুলা, এটা খুবই কমন একটা উদাহরণ ছিল, তাই না? আমরা এটা আবার একবার শিখে ফেলি বা আবার একবার দেখে নেই কি বলা হয়। দেখো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। ঠিক আছে? তাহলে কি বলছি? টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে টিপু প্রথমেই মনে রাখবো টিআইভি, ভাইতে কি? ভ্যারিওলা, ভাইতে মনে রাখো ভ্যারিওলা। আচ্ছা, টিটু মানে টিটু ভাইরাস। ওকে ফাইন। ভ্যানিলা এটা দিয়ে কি মনে রাখবো? ভ্যাকসিনিয়া। কি মনে রাখবো? ভ্যাকসিনিয়া। হতে কি? হারপিস। আর এই দিক থেকে হতে আরেকটা আছে হেপাটাইটিস বি। ফ্রান্সে ফুলকপি মোজাইক ভাইরাস। ঠিক আছে? এলো অ্যাডিনো। দ্যাটস ইট। দেখছো? তাহলে আমরা ডিএনএ ভাইরাসগুলা মনে রাখবো। তাহলে ডিএনএ ভাইরাসগুলো যদি আমাদের মনে থাকে যে এরা হচ্ছে ডিএনএ ভাইরাস, তাহলে আমাদের আরএনএ ভাইরাস এমনিই মনে থাকবে, কারণ ডিএনএ ভাইরাস বাদে বাকি যত ভাইরাস থাকবে তারা সবাই আরএনএ ভাইরাস, তার মানে তাদের ভিতরে আরএনএ থাকে। সিম্পল। আচ্ছা এখন দেখো, এই যে ডিএনএ ভাইরাসের ম্যাক্সিমাম ভাইরাসগুলাই প্রাণী দেহে আক্রমণ করে। কোথায় আক্রমণ করে? প্রাণী দেহে আক্রমণ করে। তো এই যে এরা প্রাণী দেহে আক্রমণ করে, কিন্তু এই জায়গাটা একটু খেয়াল করো, প্রাণী দেহে আক্রমণ করে, তবে এখানে একটা ব্যতিক্রম আছে যে উদ্ভিদে আক্রমণ করে। তাহলে ব্যতিক্রমটাকে এই ফুলকপি। দেখো, ফুলকপি মোজাইক ভাইরাস, হ্যাঁ, ফুলকপি মোজাইক ভাইরাস, সেটা হচ্ছে কি? ও হচ্ছে এই যে উদ্ভিদে আক্রমণ করে। তাহলে একমাত্র ডিএনএ ভাইরাস যেটা উদ্ভিদে আক্রমণ করবে সেটা হচ্ছে ফুলকপি মোজাইক ভাইরাস। ওকে, ক্লাসটা রেকর্ডেড থাকবে? হ্যাঁ থাকবে। আচ্ছা দেখছো, তাহলে আমরা ডিএনএ ভাইরাসের ব্যাপারটা জানলাম। এখন ডিএনএ ভাইরাসে একটা মজার ব্যাপার যেটা হচ্ছে যে আমরা জানি ডিএনএ কি? দ্বিসূত্রক। এটা সবাই জানি আমরা, ডিএনএ এরকম দ্বিসূত্রক, দুইটা সূত্র। তো এইখানে একটা ব্যতিক্রমী যে পার্ভোভিরিডেই গোত্রের যে ভাইরাস, তার ডিএনএ, এই যে পার্ভোভিরিডেই গোত্রে দেখো M13 কলিফাজ 5X174 M13 কলিফাজ, এই ভাইরাসের ডিএনএটা কেমন? এক সূত্র। তাহলে এটা হচ্ছে ভাইয়া ব্যতিক্রমী। তাহলে পার্ভোভিরিডেই গোত্রের ভাইরাসের ডিএনএ কেমন? এক সূত্র। ওকে ফাইন। এরপরে আসো আরএনএ ভাইরাসে কি বলছে? আরএনএ ভাইরাসে বলছে দেখো, রিওভিরিডেই গোত্রের ভাইরাসের আরএনএ কেমন? দ্বিসূত্রক। রিওভিরিডেই এই যে গোত্রের, ওর
যে ভাইরাসটা, ওর ভাইরাসটা কেমন, ওর ভাইরাসের আরএনএটা দ্বিসূত্রক। তাহলে আমরা এটা মাথায় রাখবো যে আরএনএ ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস বাদে বাকি সব, তবে এর মধ্যে একটু ব্যতিক্রম আছে। নরমালি আমরা জানি আরএনএটা একসূত্রক হয়, তবে আরএনএ দ্বিসূত্রক কাদের বেলায়, এই যে ভাইয়া এই যে দেখো রিও ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তাহলে দেখো, তাহলে একটা পার্ভোভিরিডেই সে হচ্ছে ডিএনএ এর একটা ব্যতিক্রম, আর রিওভিরিডেই সেটা হচ্ছে আরএনএ ভাইরাসের একটা ব্যতিক্রম, যে দ্বিসূত্রক আরএনএ সেখানে তুমি পাবা। আচ্ছা, এবার আসো বহিস্থ আবরণ অনুযায়ী, বহিস্থ আবরণ অনুযায়ী, বহিস্থ আবরণহীন এবং বহিস্থ আবরণী যুক্ত। দেখো দুই রকমের ভাইরাস, একটা হচ্ছে বহিস্থ আবরণহীন মানে টিএমভি, টি2 এগুলা, আরেকটা হচ্ছে বহিস্থ আবরণী যুক্ত, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস, এইচআইভি ভাইরাস এগুলা। তাহলে বহিস্থ আবরণী যুক্ত একটা ভাইরাস আর বহিস্থ আবরণহীন এটা আরেকটা, ঠিক আছে? এটা আরেকটা। তাহলে এগুলা একটু লেস ইম্পর্টেন্ট, মাঝে মাঝে আসে, যে দেখো মনে রাখবা যাদের বহিস্থ আবরণহীন এরা সবাই টি দিয়ে, এরা সবাই কি টি দিয়ে, ঠিক আছে? টি দিয়ে মনে রাখবা। আর এই যে বহিস্থ আবরণ যুক্ত তারা কি হাই, আমরা বলি না হাই, তাহলে এইচ তে হারপিস এইচআইভি, আই তে ইনফ্লুয়েঞ্জা, হাই মনে রাখবা। তাহলে যাদের বহিস্থ আবরণ আছে, ঠিক আছে, বহিস্থ আবরণ আছে একটু মানে খুবই সেজেগুজে থাকা মানুষ, তারা সবসময় কি বলে, যারা একটু ধরো ঢং ঢাং করতে পছন্দ করে তারা সব দেখবা হাই, আমরা কি বলি এ মামা কেমন আছিস, ছেলেদের আমাদের শুরুই হয় এ মামা এ বেটা ভালো আছোস, শুরুই করি আমরা এমন। আর যারা মেয়েরা একটু থাকে না স্মার্ট, সো স্মার্ট, ভেরি স্মার্ট, তারা শুরুই করে হাই। তো ওই এক হাই দিতে গিয়েই মনে করো হচ্ছে গিয়ে সবাই ইয়ে হয়ে যায়, ওইখানেই ব্যস্ত হয়ে যায়। যাই হোক, আমরা হাইটাই দেই না, মামা বলে ডাক দিই। এখন তাহলে বহিস্থ আবরণী যুক্ত এদেরকে মনে রাখবো হাই দিয়ে, এইচআইভি, হারপিস আর আইতে ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? হ্যাঁ, আইতে ইনফ্লুয়েঞ্জা। এখন আমারে পচাইতে আসবে এক দল মেয়ে আমার উপরে, হ্যাঁ ইয়ে বলবে সরি গাইজ, হ্যাঁ সরি। এবার আসো তারপরে এই যে পোষক দেহ অনুযায়ী অনেকগুলো ভাগে, তো এটা একদম সোজা, উদ্ভিদে আক্রমণ করলে উদ্ভিদ ভাইরাস, ধরো প্রাণীতে আক্রমণ করলো প্রাণী ভাইরাস, ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো ব্যাকটেরিওফাজ, টি2 টি4 এরা যদি শৈবালকে আক্রমণ করে, নীলাভ সবুজ শৈবাল তাকে যদি আক্রমণ করে তাহলে এটা সায়ানোফাজ, মানে এদেরকে বলা হয় সায়ানো ব্যাকটেরিয়া। তো সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করলে সায়ানোফাজ, ফাজ মানে কি ধ্বংস, তার মানে ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, তাকে বলা হয় ফাজ, তাকে কি বলা হয়, ফাজ বলা হয়। তো এখানে দেখো LPP1 এগুলা হচ্ছে কি, LPP1 LPP2 এগুলো হচ্ছে সায়ানোফাজের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো এগুলা একটু মেইনলি আসে আকার অনুযায়ী, যেটা আমরা পড়েছি ওই যে ডিম্বাকার, গোলাকার, দণ্ডাকার সেটা, এবং ডিএনএ আরএনএ ভাইরাস, এই দুইটা মেইনলি আসে, এগুলা থেকেই বারবার বিভিন্ন সময়ে প্রশ্ন দেখা গেছে। ওকে, আচ্ছা, আমার আর পচাইও না, হইছে 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 ভাই, হইছে হইছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমাকে আর পচাইতে হবে না গাইজ, অনেক পচাইছো, টায়ার্ড হয়ে গেছো, পানি খাও। আচ্ছা, এবার আসো আরএনএ ও ডিএনএ ভাইরাসের মধ্যে সম্পর্ক। তাহলে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস এই দুইটার মধ্যে পার্থক্যের মধ্যে আমাদের বেসিক যে ব্যাপারটা আমরা বলছি, যে আরএনএ ভাইরাসটা দেখবা ওরা উদ্ভিদে আক্রমণ করে, সাধারণত অধিকাংশই উদ্ভিদে এবং সায়ানো ব্যাকটেরিয়াতে, মানে ওই যে শৈবাল ওগুলাতে। আর ডিএনএ ভাইরাস অধিকাংশ ক্ষেত্রেই প্রাণী ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তাহলে এই যে আরএনএ কাকে ডিএনএ কাকে, ওদের মধ্যে একটা ভাগাভাগি হয়ে গেছে, ওদের মধ্যে একটা ভাগাভাগি হয়ে গেছে। আচ্ছা, এখানে আর কিছু লাগবে না, এমসিকিউ হিসেবে তোমাদের আসবে না, এগুলা সিকিউ টপিক, এমসিকিউ মানে অ্যাডমিশনে এগুলা দিবে না। ভাইরাসের একটা ব্যাপার থাকে যে দেখো এই জায়গাটা আমি তোমাদের একটু জাস্ট বুঝাই, যে ধরো এক একটা ভাইরাসের এক একটা জায়গা, নির্দিষ্ট জায়গা আছে যে সে সেখানেই আক্রমণ করবে। এখন তুমি পোলিও ভাইরাস, সে তোমার স্নায়ুতন্ত্রে গিয়ে অ্যাটাক করবে, তুমি যদি পোলিওরে ক্ষুদ্রান্ত্রে এনে দাও, ক্ষুদ্রান্ত্রে সে কিছু করতে পারবে না।
তার মানে এক একটা ভাইরাসের এক এক জায়গায় তার রিসেপ্টর আছে, গ্রাহক আছে। সো তোমার যেই জায়গায় তোমার গ্রাহক, তুমি সেখানেই অ্যাটাক করবা, তুমি অন্য জায়গায় তুমি অ্যাটাক করতে পারবা না। সো এই জিনিসটাকেই বলা হচ্ছে কি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে যে ভাইরাসের এই যে পরজীবিতা সুনির্দিষ্ট, ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট, যে আমি এই জায়গাতে গিয়ে অ্যাটাক করব, আমি অন্য কোনো জায়গায় অ্যাটাক করব না। হ্যাঁ, এটা আচ্ছা। সো এখন আমাদের যে ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে ইমার্জিং ভাইরাস নিয়ে। কি নিয়ে? ইমার্জিং ভাইরাস নিয়ে। তো দেখো ইমার্জিং ভাইরাসে কি বলছে, কি কি ইমার্জিং ভাইরাস হচ্ছে একটা পোষক দেহ থেকে সে আরেকটা পোষক দেহে অ্যাটাক করবে। তার মানে ধরো একটা ভাইরাস মানব দেহে অ্যাটাক করতেছিল, মানব দেহেও ছিল, ওইখান থেকে সে আরেকটা প্রাণীর মধ্যে চলে গেল। অথবা আমরা যে বলি কোভিড, হ্যাঁ কোভিড বলা হচ্ছিল যে বাদুরের থেকে মানব দেহে আসছে। তাহলে দেখো এই ভাইরাসটা ওর ওইখান থেকে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে আসলো। এই ধরনের ভাইরাসকে বলা হয় ইমার্জিং ভাইরাস, যে ওরা ওদের পোষক দেহ বারবার পাল্টায়। তো এই ভাইরাসগুলোকে মনে রাখার আমার টেকনিক কি, এই যে এতগুলার নাম, তাহলে ইমার্জিং ভাইরাস এটাকে মনে রাখবা হচ্ছে কি দিয়ে, চেঞ্জ এই শব্দটা মনে রাখবো, কি চেঞ্জ। তাহলে কি কি, সিতে করোনা, করোনা, এইচতে এইচআইভি, ইতে ইবোলা, এনতে নাইল, এসতে সার্স, ঠিক আছে, চেঞ্জ। তাহলে করোনা, এইচআইভি, ইবোলা, নাইল এবং হচ্ছে সার্স। ওকে, আচ্ছা। এরপরে ভিরিয়ন নিয়ে আমরা যদি বলি, এবার আসো ভিরিয়ন কি। তাহলে ইমার্জিং ভাইরাসের নামটা মনে রাখবা। ভিরিয়ন হচ্ছে যে ভাইয়া ভিরিয়নটা কি, ভিরিয়ন কি একটা পারফেক্ট ভাইরাস, তার মানে যার সবই ঠিক আছে এবং সে সংক্রমণ করতে পারে তাকে বলা হয় হচ্ছে ভিরিয়ন। তাহলে ভিরিয়ন হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন একটা সম্পূর্ণ ভাইরাস, তাকে কি বলা হয়, ভিরিয়ন, তাকে ভিরিয়ন বলে। আচ্ছা, এখন ওকে ফাইন, সে সম্পূর্ণ ভাইরাস, সে তার সংক্রমণ ক্ষমতা এগুলো আছে। যদি না থাকে সংক্রমণ ক্ষমতাবিহীন যে ভাইরাস, তাকে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড। তাহলে সংক্রমণ ক্ষমতা যার নাই তাকে কি বলা হয়, নিউক্লিয় ক্যাপসিড। মানে ওর গঠন আছে কিন্তু তার আক্রমণ করার ক্ষমতাটা নেই, এদেরকে বলা হবে নিউক্লিয় ক্যাপসিড। এখন এটা মনে রাখবা, তাহলে আক্রমণ করতে পারলে একটা ভিরিয়ন, যদি না পারে তাহলে ওকে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড। মানে ওর খালি আছে, ও কিন্তু কাজ করতে পারে না, গঠন আছে কাজ করতে পারে না। ওকে, এবার আমরা আরো কিছু তথ্য সম্পর্কে জানবো যে ভাইরাসের সাবভাইরাল সত্তা, মানে যারা ভাইরাসের মতোই কাজ করে কিন্তু একটু ওলট পালট আছে, তাদের মধ্যে একটু ঝামেলা আছে, ঘাটতি আছে। তো তাদের মধ্যে যদি আমরা বলি, দেখো ভিরয়েডস, হ্যাঁ ভিরয়েড কি, ভিরয়েড হচ্ছে ভাই আমি এভাবে মনে রাখবো, ভিরয়েডে তাহলে ওর কি থাকবে, শুধু আরএনএ থাকবে। দেখো ভিরয়েডে কি আছে, তাহলে ওর শুধু আরএনএ থাকবে, ওর চারপাশে কোনো ক্যাপসিড বা এগুলো কিছুই থাকবে না। আচ্ছা, ভালো কথা। এখন কেবলমাত্র উদ্ভিদেই ভিরয়েড পাওয়া যায় এবং এই দেখো ভিরয়েডের জন্য নারিকেল গাছে একটা রোগ হয়, ক্যাডাং রোগ। কি বলছে, ক্যাডাং, এগুলাই অ্যাডমিশনে আসে যে নারিকেল গাছের ক্যাডাং রোগ কার মাধ্যমে হয়, ভিরয়েডের মাধ্যমে হয়, ঠিক আছে। এবং অনেকে ধারণা করতেছে বিজ্ঞানীরা হেপাটাইটিস ডি এটার কারণও ভিরয়েড। তো মেইনলি নারিকেল গাছের ক্যাডাং রোগটা ভালো করে মনে রাখবা। এবার আসো প্রিয়ন্স, দেখো প্রিয়া, হ্যাঁ এই যে দেখো ভাইয়া প্রিয়ন, হ্যাঁ প্রিয়ন, এই প্রিয়ন, তাহলে দেখো নামের মধ্যে দেখো প্রিয়ন, সরি আমি প্রিয়া লিখে ফেলছি গাইজ, আমাকে মাফ করে দিও। প্রিয়ন, কেন প্রিয়া লিখছি বলতেছি একটু পরে। এখন দেখো এই প্রতে কি মনে রাখবা, প্রোটিন। তার মানে এই প্রিয়নে তুমি শুধুমাত্র প্রোটিন আবরণটা পাবা, ভিতরে নিউক্লিক অ্যাসিড পাবা না। তাহলে আমার কি থাকবে, ওর সংক্রমক প্রোটিন ফাইব্রিলটা থাকবে, কিন্তু ওর কোনো ভিতরে ডিএনএ আরএনএ থাকবে না। তাহলে প্রতে প্রোটিন, প্রতে প্রিয়ন, ঠিক আছে। আচ্ছা গেল। এবার এই যে প্রিয়া, হ্যাঁ প্রিয়ন থেকে মনে রাখো প্রিয়া, এই যে প্রিয়াকে না পেয়ে কি হবে, প্রিয়াকে না পেয়ে ভাইয়া মানুষ পাগল হয়ে যায়। আগেকার মুভিগুলোতে দেখছো কি হইতো, প্রিয়াকে পায় নাই, এখনকার এই মুভি বানায় না, কারণ জেনজিদের কি অবস্থা বলো তো, এক প্রিয়া গেলে অন্য প্রিয়া থাকবে,
এটা সেম, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সবার জন্য সেম। মানে এক প্রিয়া গেলে অন্য প্রিয়া থাকবে, তাই বর্তমানের মুভিতে আর এই সিন দেখায় না যে প্রিয়াকে হারানোর বেদনায় সে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এটা আর এখনকার মুভিতে দেখায়, দেখবে এখনকার দেখায় না। এখন দেখায় ও প্রিয়া চলে গেছে, নতুন বিবাহ তার হয়ে গেছে, এরকম টাইপের মুভি টুভি দেখায় বা অ্যাকশন। তো এই যে প্রিয়া, দেখো প্রিয়াকে হারালে তার কি হবে, পাগল হয়ে যাবে, তাহলে তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রোগ হবে। মানুষের কি করবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের, দেখো কি রোগ, কুরু ক্রুজফেল, সবই কুরু 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 ক্রুজফেল। তাহলে এই রোগগুলা ঘটবে, তাহলে মানুষের স্নায়ুতন্ত্রে অ্যাটাক করবে, মানে পাগল, একটু পাগলের মতো আচরণ করবে, এইভাবে মনে রাখবো আমরা। তাহলে প্রিয়ন প্রিয়া, তাহলে প্রিয়া কি, প্রিয়ার অভাবে কি হবে, পাগল হয়ে যাবে। এখন খালি 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 মানুষ, খালি মানুষ কি পাগল হবে, প্রিয়া হবে না। প্রিয়া প্রিয়া ও প্রিয়া প্রিয়া, এই গান এই অবস্থা। এখন দেখো, এখন দেখো এই সাদিয়া থেকে প্রিয়া, হ্যাঁ সাদিয়া থেকে প্রিয়া, তো প্রিয়া একটা কমন নাম, প্রিয়া প্রিয়া হতে পারে অনেক। তাহলে কি হবে এখন, সাদিয়ার কি হবে? সাদিয়া বলতে কিছু নাই, এটা তো কাল্পনিক চেষ্টা। এই আমাদের জাত ভাই আমাদেরকে পচাইতে হবে। এই যে সাজ্জাদের বিবাহিত জীবন নিয়ে অনেক ডিপ্রেশনে আছে, বিবাহিত জীবন নিয়ে ডিপ্রেশনে আছে, তাই পাগল হয়ে গেছে। তো আবারও দেখো প্রিয়ার কারণেই পাগল হইলো, সবাই প্রিয়ার জন্য পাগল। এখন আসো এই যে প্রিয়া, এই প্রিয়ার অভাবে তুমি মানুষের সমস্যা হতে পারে, তাহলে গরু ছাগল কি দোষ করছে, এই গরু ছাগল কি দোষ করছে, গরু ছাগলও দেখো এই যে গরুও পাগলা হয়ে গেছে। তাহলে প্রিয়ার অভাবে মানুষ পাগলাতে পারে, একই সাথে গরুও পাগলাতে পারে। তাহলে দেখো প্রিয়ন প্রিয়া এবং ম্যাটকাও হয়ে গেছে, দেখছো গরু পাগলা হয়ে গেছে। হ্যাঁ, শাল এত আসে না, শাল আসে না, শাল নিয়ে চিন্তা নাই, ঠিক আছে, শাল নিয়ে চিন্তা নাই, শাল নিয়ে চিন্তা করতে হবে না, ওকে, শাল লাগবে না, যেগুলো ভাইয়েরা বলবো না এটা, ওকে। তাহলে এবার আসো আমরা এটা বুঝবা, মনে থাকবে। তাহলে দেখো আমাদের অ্যাকচুয়ালি পড়তে গেলে অনেক সময় মুখস্থ না করে কিছু জিনিস মানে একটু ডিফারেন্ট ওয়েতে মনে রাখা যায়, যে তাহলে আমাদের এটা মনে থাকে যে আচ্ছা ও ভাই তো এক সময় বলছিল এইটার কথা। সব মুখস্থ করতে গেলে অনেক সময় অনেকের পাজল লাগতে পারে, ওকে। হ্যাঁ, তাহলে প্রিয়ার অভাবে পাগলায় গেল, তাই ম্যাটকাও এবং মানুষেরও স্নায়ুতন্ত্রের রোগ হয়। এবং আরেকটা কথা বলে, ভেড়া ও ছাগলের একটা রোগ হয় স্ক্র্যাপি, ঠিক আছে, ভেড়া ও ছাগলের স্ক্র্যাপি রোগ হয়। আচ্ছা গেল, এবার আসো স্যাটেলাইট। দেখো এটা কি বলছে, যেটা দেখো আরেকজনের হেল্প লাগে, স্যাটেলাইটের কি বলছে, আরেকজনের হেল্প লাগবে। স্যাটেলাইট ভাইরাস কারা, যারা ধরো আরেকটা কোষের মধ্যে, পোষক দেহের মধ্যে গেল, আরেকজনের দেহের ভিতরে গেল, গিয়ে সেখানে তার কি লাগবে, আরেকজনের হেল্প লাগবে, আরেকটা ভাইরাসের হেল্প লাগবে, ঠিক আছে, ও হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট, ওকে। এই 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 আবার পথে দুষ্টামি করতেছো তোমরা। এবার আসো আমরা টোবাকো মোজাইক ভাইরাস নিয়ে আমরা কথা বলবো। টোবাকো মোজাইক ভাইরাস, তাহলে টোবাকো মোজাইক ভাইরাস এটা একটা দণ্ডাকৃতির ভাইরাস, একটা দণ্ডাকৃতির, এই দণ্ড, এই যে দেখো এরকম দণ্ডাকৃতি, তাহলে ওর দেখো আর মানে এরকম দণ্ডাকৃতির, লম্বা লম্বা। এখন এর যে দেখো সিম্পল ব্যাপার, এখানে তোমার কয়েকটা তথ্য একটু খালি মনে রাখবা, যে ওর কতগুলা ক্যাপসোমিয়ার থাকে। এগুলা 5 স্টার তথ্য বলবো না, বাট এগুলো হচ্ছে তোমার একটু 2 স্টার তথ্য, মানে পড়া লাগবে, বাট এগুলো যে অ্যাডমিশনে অনেক ইম্পর্টেন্ট এমন কিছু না। তো দেখো টিএমভিতে 2130 থেকে 2200টি ক্যাপসোমিয়ার থাকে, মানে ওই যে ক্যাপসোমিয়ার মানে প্রোটিনের যে ছোট একক, আর প্রতিটা ক্যাপসোমিয়ারে 158টা অ্যামিনো অ্যাসিড থাকবে। তার মানে আমরা জানি প্রোটিন কি দিয়ে গঠিত, অ্যামিনো অ্যাসিড দিয়ে। সো আমার এখানে কি থাকবে, অ্যামিনো অ্যাসিড থাকবে, ওকে। আচ্ছা সবাই দেখো, এখন ওদের ভিতরে এই যে দেখো ওর ভিতরে ওর যে একটা আরএনএ আছে, আরএনএ তে নিউক্লিওটাইড, আমরা জানি ডিএনএ আরএনএ কি দিয়ে গঠিত হয়েছে, নিউক্লিওটাইড জোড়া লেগে লেগে গঠিত হয়েছে। তাহলে আমার আরএনএ সূত্রটি 6500টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। কতগুলা, 6500টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। আচ্ছা
এরপরে আসো কি বলছে আমার এইখানে ফাজ ভাইরাসের মধ্যে ফাজ যে সমস্ত ভাইরাস খেয়াল করো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় কি বলছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তাদেরকে ব্যাকটেরিওফাজ বলে তাদেরকে কি বলে ব্যাকটেরিওফাজ বলে আচ্ছা তাহলে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিবে তাকে বলা হয় ব্যাকটেরিওফাজ আচ্ছা এটা দা হেরেলি তিনি এটা আবিষ্কার করেন ওকে ফাইন এখন T2 ব্যাকটেরিওফাজ এইখানে তোমাকে কি পড়তে হবে গঠন শিখতে হবে মেডিকেল অ্যাডমিশনের জন্য না ভাইয়া এইখানে হ্যাঁ ওকে দেখো এখানে তোমাকে জাস্ট বেসিক কয়েকটা তথ্য জানতে হবে কোনো স্ট্রাকচার শিখতে হবে না মানে মেডিকেল অ্যাডমিশনের জন্য আমাকে কোনো স্ট্রাকচার শিখতে হবে না আমরা জাস্ট দেখব যে এই যে T2 ভাইরাস এটাতে কি আছে একটা ষড়ভুজ আকৃতির মাথা আছে ওর মাথাটা কেমন ষড়ভুজ একটু এরকম হ্যাঁ একটু এরকম ষড়ভুজ আকৃতির মাথা আর এইদিকে থাকে লেজ এখন ওর লেজের এই জায়গাটাতে দেখো কি বলছে কারণ মাথার ভিতরে ওর ডিএনএ থাকবে ডিএনএ তে কতগুলা জিন 150টা জিন থাকে হ্যাঁ জিন থাকে না আমরা তো জানি ডিএনএ এর ভিতরে জিন থাকে কতগুলা 150টা থাকে আর লেজের দিকে কি কি আছে দেখো ওর লেজের অংশগুলোর নাম জানো জাস্ট নামটা একবার চোখের মধ্যে ভাসাও দেখো এই যে এটা যেই প্লেটের উপরে দাঁড়ায় আছে এই পুরো ভাইরাসটা যেই প্লেটের উপরে দাঁড়ায় আছে এই প্লেটটাকে বলা হয় বেজ প্লেট এটার উপরে ভাইরাসটা দাঁড়ানো আর এই প্লেটের নিচ থেকে আমার যে কাটা কাটা অংশটা থাকে সেটাকে বলা হয় স্পাইক তাহলে এই যে বেস প্লেটের নিচে এরকম কাটা কাটা অংশ থাকে এটাকে বলা হয় স্পাইক ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই জায়গা থেকে আমার কি আছে এগুলা স্পর্শক তন্তু এই যে দেখো যেগুলোর মাধ্যমে স্যার সে কোনো কিছুর সাথে যুক্ত হবে এগুলাকে বলা হয় স্পর্শক তন্তু ঠিক আছে এই যে স্পর্শক তন্তু কয়টা এটা আমাকে মনে রাখতে হবে 6টা সহজ কথা স্পর্শক তন্তু কয়টা 6টা স্পর্শক তন্তু ওর মধ্যে কাজ করে কি হলো লাইভ ওকে না ঠিক আছে এই সবকিছু ক্লিয়ার তো শোনা যাচ্ছে তোমাদের নাকি একটু প্রবলেম হলো সব কি ক্লিয়ার আচ্ছা এবার আসো কোভিডের মধ্যে আমাদের কয়েকটা এত কিছু লাইন এখানে এগুলা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু ফিল্টার করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমাকে বলো তো সব ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বায়োলজি ইজি কেন আচ্ছা এটা অ্যাডমিশন ক্লাস 25 জন্য ভাই বায়োলজি আচ্ছা জোবাইদ ইসলাম ভাই আমার ফ্রেন্ড জিশা আমাকে অনেক লাইক মানে ও আপনাকে অনেক লাইক করে আচ্ছা তোমার বান্ধবী কষ্টে আছে আচ্ছা তোমরা যারা এই ধরনের কমেন্ট করো হ্যাঁ তোমরা তোমাদের বান্ধবীদেরকে বলে রাখবা যে হৃদয় ভাইয়া 2026 অথবা 2027 বিবাহ করিয়া ফেলবে এবং পাত্রী নাই বাট পাত্রী বাই দিস টাইম হয়ে যাবে তো হৃদয় ভাইয়ের দিকে শিক্ষক নজরে তাকানোর বিনীত অনুরোধ জানানো হলো ঠিক আছে শিক্ষকের চোখে দেখার জন্য ওকে কোভিড-19 সৃষ্টিকারী করোনা ভাইরাস দেখো করোনা ভাইরাসের এই জায়গাটাতে কি বলছে হ্যাঁ একটু খেয়াল করো তাহলে করোনা ভাইরাসের এখানে তোমাদের একটা মূল লাগবে যে মুকুটের মতো এই লাইনটা পড়বা মুকুটের মতো দেখতে এটা দেখতে অনেকটা মুকুটের মতো এবং গোলাকার এবং এটা একটা আরএনএ ভাইরাস করোনা ভাইরাসটা কেমন একটা আরএনএ ভাইরাস ওকে ভাইয়া রিমা আপনাকে আর আপনাকে তোমাদেরকে গিয়ে এই তোমাদেরকে পড়াইতে আসছি হ্যাঁ তোমাদেরকে এরা কারা তোমার বান্ধবী তোমার
তোমাদের বান্ধবীকে বলো পড়াশোনা করতে সব। আচ্ছা, এবার আসো যে 3টি ভাইরাস জুওনোটিক ভাইরাস হিসেবে পরিচিতি লাভ করেছে। আচ্ছা, জুওনোটিক কি, মানে যেগুলো প্রাণী থেকে আসছে, জুওনোটিক প্রাণী থেকে আসছে। ওকে, প্রাণী থেকে আসছে। এই যে সবাই শুরু করছে, সবাই শুরু করছে। এই 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 সবাই চুপ 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 চুপ। সবাই দেখো, পড়ার দিকে মনোযোগ দাও। এইটার এক্সাম তোমাদের ইয়েতে হবে। দেখো, এবার এই সবাই পড়ায় মনোযোগ দাও। তোমরা উল্টাপাল্টা আমি কিন্তু ব্যান করে দিব একটু পরে। তো দেখো 3টি জুওনোটিক ভাইরাস, একটা হচ্ছে সার্স কভ, নামগুলো খালি দেখবা, মার্স কভ, ঠিক আছে, আর একটা হচ্ছে সার্স কভ 2, সার্স কভ 2। এই 3টা নাম খালি একটু মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে সার্স কভ, এরপর মার্স কভ, এরপর সার্স কভ 2, এই 3টা। আচ্ছা, এইবার আসো এইখানের এইটা ইম্পর্টেন্ট, কি বলছি, এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক, 3টা জায়গা। দেখো এন্ডেমিক কি, এন্ডো মানে ভিতরে একটা ছোট অঞ্চল, একটা সংকীর্ণ অঞ্চল জুড়ে যদি এটা পাওয়া যায়, তাহলে এটা কি মধ্যপ্রাচ্যের মার্স কভ, মধ্যপ্রাচ্যের মার্স কভ, মধ্যপ্রাচ্যের মার্স কভ, এন্ডেমিক। এটা কি এন্ডেমিক, ওকে, এন্ডেমিক। আচ্ছা, এবার আসো এপিডেমিক। তাহলে এন্ডেমিক হচ্ছে মার্স কভ, যে ধরো একটা নির্দিষ্ট, ধরো ওই একটা দেশের এই জায়গা জুড়ে এই যে রোগটা ছড়ায় পড়ছে, তাহলে এইটাকে বলা হয় এন্ডেমিক। এপিডেমিক এটা কি, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যদি পড়ে এটাকে বলে এপিডেমিক। তার মানে একটা ধরো 6-7টা এলাকা, বা ধরো আমাদের দক্ষিণ এশিয়ার দিকে পুরো এলাকা জুড়ে কলেরা ছড়ায় পড়ছে, তো এই দক্ষিণ এশিয়ায় যে এলাকাটা ছড়ালো মানে একটু বিস্তীর্ণ এলাকা, তো এইটাকে বলা হয় এপিডেমিক। যেমন বলা হয় যে দেখো পশ্চিম আফ্রিকায় ইবোলা ছড়ায় গেছিল, মানে আফ্রিকার পুরো পশ্চিম সাইডে ইবোলা ভাইরাস পুরো বাজেভাবে ছড়ায় গেছিল, এইগুলোকে বলা হয় এপিডেমিক, এপিডেমিক। আচ্ছা, আর প্যান্ডেমিক, প্যান্ডেমিক আমরা জানি দেশ দেশান্তরে এক মহাদেশ থেকে আরেক মহাদেশেও ছড়ায় যায়। তার মানে যে রোগটা মহাদেশে ছড়ায় যাচ্ছে, মানে দেশ দেশান্তর কোনো দেশ বাদ নাই এমন এক অবস্থা পুরো বিশ্ব জুড়ে ছড়ায় গেছে, সেটাকে প্যান্ডেমিক বলে। অর্থাৎ কোভিড-19 আমরা দেখেছি, কোভিড-19 পুরা সব জায়গায় ছড়ায় গিয়েছিল। ওকে, আচ্ছা, এবার আসো আমরা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধির এখানে যখন তুমি যাবা, ভাইরাস 2টা উপায়ে সংখ্যা বাড়ায়। 1 তার লাইটিক চক্র, 2 তার লাইসোজেনিক চক্র। তাহলে একটা কি লাইটিক চক্র নিয়ে সে করে, আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র নিয়ে করে। তো এখন আমরা যদি এখানে বলি লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্র, তো তুমি দেখো লাইটিক চক্রে সে ধ্বংস করে ফেলে, ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে। আর লাইসোজেনিকে সে কি করে, লাইসোজেনিককে সে ব্যাকটেরিয়াটাকে ব্যবহার করে তার সংখ্যাটাকে বাড়ায়। তো এইখানে কি আমাদের প্রক্রিয়া আসবে? না ভাই, আমাদের কোনো ধরনের প্রক্রিয়া আসবে না। তো আমাদেরকে কি মনে রাখতে হবে যে কোন ভাইরাসগুলো লাইটিক চক্র হয়, কোন ভাইরাসগুলো লাইসোজেনিক চক্র। ঠিক আছে, দুইটা কিন্তু দুই রকম, একটাতে ধ্বংসাত্মক, আরেকটাতে ব্যবহার করে তারপরে ধীরে ধীরে সংখ্যা বাড়াবে, এখানে শুরুতেই ধ্বংস করে ফেলবে না। ঠিক আছে, এখন লাইটিকে কারা কারা যায়, এই টি ভাইরাস, টি সিরিজের যে ভাইরাস, তারা হচ্ছে ভাইয়া লাইটিক চক্র হয় টিতে, ওরা কি টি ভাইরাসের লাইটিক। আর লাইসোজেনিক, লাইসোজেনিক হ্যাঁ, ল্যামডাফাজ, ল্যামডা, ল্যামডা, হ্যাঁ, তাহলে ল্যামডা এইটা কি বলছে, হ্যাঁ এটা, ওকে, এই জিনিসটা তাহলে ল্যামডা ফাজে লাইসোজেনিক চক্র সম্পন্ন হয়, আর টি সিরিজের এইখানে আমার লাইটিক চক্র। ঠিক আছে, এই দুইটাই আসে যে ল্যামডা কোথায়, মানে লাইসোজেনিকে কোনটা হয়, ল্যামডা ভাইরাস, ল্যামডা সিরিজের ভাইরাস।
আচ্ছা, এখন লাইটিক সিরিজে লাইটিক যে চক্রটা, এই লাইটিক চক্রে কিছুই না, জাস্ট ধাপগুলা ওই যে ধরো একটা ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাস বসলো, তারপরে ভাইরাস তার ডিএনএটাকে ভিতরে ঢুকাই দিল, ওই ডিএনএ ব্যাকটেরিয়ার ভিতরে সংখ্যা বাড়াইলো, সংখ্যা বাড়ায় কি করলো ভাইরাসটা, ও আস্তে আস্তে নতুন ভাইরাস তৈরি করলো। একটা ভাইরাস থেকে ধরো এখানে অনেক শত শত ভাইরাস হয়, এরপরে ওই ভাইরাসগুলা ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে ওরা বের হয়ে গেল। তাহলে এভাবে করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ভাইরাস কি করলো, তার সংখ্যাটাকে বৃদ্ধি করলো। তো এই জিনিসটা কি বলে লাইটিক চক্র। এখন লাইটিক চক্রে আমাকে একটা কথা বলা হয় যে লাইটিক চক্রের মাধ্যমে মাত্র 30 মিনিটে 300টি নতুন ফাজ সৃষ্টি হয়। কতগুলা? 300টা নতুন ফাজ সৃষ্টি হয়। তাহলে আমরা যদি বলা হয় যে কি বলছি, দেখো এখানে লাইটিক চক্রের মাধ্যমে আমার মাত্র 30 মিনিটে প্রায় 300টি নতুন ফাজ সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, গেল এটা। এবার আসো আবার লাইসোজেনিক চক্র। কি বলতেছি এখানে? লাইসোজেনিক চক্র নিয়ে। তাহলে লাইসোজেনিকে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, এখানে ব্যবহার করা হয়। তো এখানে কি কি, এটাকে মনে রাখবা, লাইসোজেনিকে কারা কারা হয়? MPL। কি বলছি? MPL, এটা দিয়ে মনে রাখবা লাইসোজেনিক চক্রে কাদের কাদের মধ্যে হয়? MPL। তাহলে আমরা যদি বলি M13, M তে M13, P তে P1 আর L তে ল্যামডা, L তে ল্যামডা। ঠিক আছে, তাহলে MPL, MPL মনে থাকবে। MPL ওকে, গুড। তো আমরা এটা বুঝলাম MPL দিয়ে এরা হয়। আচ্ছা, তবে এই জায়গায় তোমাদেরকে একটা ভালো জিনিস শিখাই দিই, একটা তথ্য। এই যে এটা এখানে মার্ক করা নাই, বাট তোমাদের বলে দিই। এই যে লাইসোজেনিক চক্র হওয়ার সময় কি হয়, এই ব্যাকটেরিয়ার যে ডিএনএটা, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কাটাকাটি কে করে? ধরো এই যে এটা ব্যাকটেরিয়ার ডিএনএ, এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কাটাকাটি কে করে? একটা এনজাইম থাকে, এটাকে বলা হয় কি, এই যে একটা ব্যাকটেরিয়ার ডিএনএটাকে যে কাটবে, এটা আমি তোমাদেরকে একটু এঁকে বুঝাই তাহলে তোমরা বুঝবা। ঠিক আছে, তাহলে দেখো এটা ধরো ব্যাকটেরিয়ার ডিএনএ, এটা ব্যাকটেরিয়ার ডিএনএ। আচ্ছা, তো এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে ধরো একটা অংশ সে কাটা হবে, এইটুকু অংশ কাটবে কেন? এই ভাইরাসের ডিএনএটা ওর সাথে যুক্ত হবে। তো এই যে কাটার জন্য কে ব্যবহৃত হইল? কাটতে কাকে ব্যবহার করা হইল? নিউক্লিয়েজ এনজাইম, নিউক্লিয়েজ। এই এনজাইমটা কি করলো? ওকে কাটতে সাহায্য করলো, এই জায়গাটা কাটতে। আচ্ছা, এখন কাটার পরে কাটা হলো, সমস্যা নাই। এবার কি করা হবে? এইটার সাথে আমার ভাইরাসের ডিএনএটাকে যুক্ত করা হবে। এবার কি করা হবে? এটার সাথে আমার ভাইরাসের ডিএনএটাকে যুক্ত করা হবে। এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ। তাহলে ভাইরাসের ডিএনএটাকে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে যখন যুক্ত করা হবে, তাহলে এই যুক্ত করতে, ডিএনএ যুক্ত করতে, দুইটা ডিএনএ কে যুক্ত করতে কোন এনজাইম ব্যবহার করা হবে? দুইটাকে যুক্ত করতে ব্যবহার করা হবে ইন্টিগ্রেজ। ইন্টিগ্রেশন পড়ছো না? ইন্টিগ্রেশন, যোগ হওয়া, যোগ। তাহলে এরকম ভাবে ইন্টিগ্রেজ এনজাইম কাজ করলো। আচ্ছা, আর এই যে এইখানে ব্যাকটেরিয়ার ডিএনএ আর এই যে ভাইরাসের ডিএনএ মিলে ওরা যে গঠনটা তৈরি করলো, এটাকে কি বলা হবে? দেখো, তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএ প্লাস আমার এই যে এখানে ভাইরাসের ডিএনএ ইজ ইকুয়াল টু, আমরা এটাকে কি বলবো? কি বলি? প্রোফাজ। এটা মাথায় রাখবা, প্রোফাজ। হ্যাঁ, ঠিক আছে সবাই? পড়া দিকে দেখো, সবাই দেখো,
বুঝছো এটা? তাহলে আমি এই লাইসোজেনিকের ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এই জায়গাগুলো থেকে তথ্য আসে, যেমন আমার এই যে এই পয়েন্টটা থেকে দেখো ইন্টিগ্রেজ, এই দিক থেকে এই যে লাইগেজ, না সরি নিউক্লিয়েজ, এগুলা থেকে প্রশ্ন আসে যে কোনটা কাটতে সাহায্য করছে, কোনটা ডিএনএ গুলোকে যুক্ত করছে, ওদেরকে একসাথে কি বলা হয়, প্রোফাজ, এগুলা প্রশ্ন আসে। ওকে, এবার আসো এইখান থেকে আমাদের এটা আর পড়ার কিছু নাই, যে আমরা বললাম টি সিরিজ, ল্যামডা সিরিজ, এটা অলরেডি বলা হয়ে গেছে, এখানে আর তোমাদের তেমন কিছু নাই। এবার আসো ভাইরাসের অপকারিতা। হ্যাঁ, ভাইরাসের অপকারিতার মধ্যে আমরা কি বলি? দেখো ভাইরাসে বলা হচ্ছে যে 300 উদ্ভিদ রোগের ভাইরাস আছে, মানে অনেক উদ্ভিদ দেহে আক্রমণ করে, আমরা জানি ও মানব দেহ আক্রমণ করে, বিভিন্ন রোগ ঘটায়, তাই না? বিভিন্ন প্রাণীতে রোগ ঘটায়। যেমন সবচেয়ে যে কমন, অনেক কমন না, মানে খুবই আলোচিত রোগ এইডস। কি বলা হচ্ছে? এইডস। তাহলে এইডস এর বেলায় কি বলছে খেয়াল করো, এইডস। তাহলে এইডস এর ফুল ফর্মটা কি? অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। হ্যাঁ, অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, তো দেখো এই যে ফুল ফর্মটা, এটার মানে কি? এইডসে তোমার প্রতিরক্ষা ব্যবস্থাটা দুর্বল হয়ে পড়ে। তো তোমার যখন প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হবে, তখন কি হবে? সাথে সাথে আশেপাশের যত জীবাণু আছে সবগুলা প্রবেশ করে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তো এই কথাটাই বলছে অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এবং এইটার পেছনে যার ভূমিকা এইচআইভি। ঠিক আছে, এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা, এবার আসো ইবোলা ভাইরাস নিয়ে কথা। ইবোলা ভাইরাস, তাহলে ইবোলা ভাইরাসে কি হবে? কঙ্গোর ইবোলা নদীর তীরে প্রথম এক কৃষক মারা গেছেন সেখান থেকে। আচ্ছা, ইবোলা নদীর তীরে, এটা একটা আরএনএ ভাইরাস, ইবোলা ভাইরাসের কথা এখানে আর তেমন কিছু জানবা না। এবার আসো জিকা ভাইরাস, ভেরি ইম্পর্টেন্ট। জিকা একটা ফ্ল্যাভি ভাইরাস। কেন? ওরা ফ্ল্যাভিভিরিডে গোত্রের, এই গোত্রের যারা আছে তারা সবাই ফ্ল্যাভি ভাইরাস। আচ্ছা, তো এই যে দেখো জিকা ভাইরাসের, এটা ছড়ায় কিভাবে? ডেঙ্গু যেই মশার মাধ্যমে ছড়ায়, অর্থাৎ এইডিস। এটা কি? এইডিস, এই মশার মাধ্যমেই ছড়ায়। এইডিস ইজিপ্টি, এইডিস এলবো পিকটাস। ঠিক আছে। আচ্ছা, এই জিকাতে কি হয়? একটা নবজাতক শিশু, অপেক্ষাকৃত একটা নবজাতক শিশু, মানে ধরো একটা গর্ভবতী মহিলা যদি জিকা ভাইরাসে আক্রান্ত হয়, তার যে সন্তান জন্মদান হবে, সেটা তিনি কেমন হবেন? হ্যাঁ, তার যে সন্তান জন্মদান হবে সেটা, তার মস্তিষ্কটা ছোট হবে। তাহলে ছোট মস্তিষ্ক নিয়ে ওই মায়ের সন্তান জন্ম হবে। তো এইটাকে বলা হয় মেডিকেলের ভাষায় মাইক্রোসেফালি। সেফালি মানে মাথা, মনে রাখবা। সেফালো ওয়ার্ডের অর্থ মাথা, আর মাইক্রো মানে ছোট। মাইক্রো মানে কি? ছোট। তাহলে ছোট মাথা, মাইক্রোসেফালি। তাহলে তোমাকে প্রশ্ন আসবে, মাইক্রোসেফালি কোন ভাইরাসের জন্য হয়? জিকা ভাইরাসের জন্য হয়। এটাই প্রশ্ন। আচ্ছা, এবার আসো ভাইয়া নিপা ভাইরাস। কি মনে রাখবো নিপা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? খেজুরের রস, এগুলা খেজুরের রসের মাধ্যমে মানব দেহে ছড়ায়, এবং বাদুর হচ্ছে এটার বাহক। বাদুর কি বহন করে? তারপর বাদুরের ওইখান থেকে খেজুরের রসে থাকে রস, তুমি যখন খাও খেজুরের রস, কাঁচা রস, তখন তোমার ওইখান থেকে নিপা ভাইরাস ছড়াতে পারে। এখন নিপা ভাইরাসের গোত্রের নামটা, পরিবারের নামটা জানা লাগবে। কি মনে রাখবা? দেখো সহজ কথা বলে দেই। ওকে সবাই, এখানে দেখো আজকে ম্যালেরিয়া, না আজকে শুধু ভাইরাস, নেক্সট ক্লাসে ব্যাকটেরিয়া প্লাস ম্যালেরিয়া। আচ্ছা, তাহলে নিপা ভাইরাস কি বলছে? এটা প্যারামিক্সোভিরিডেই পরিবারভুক্ত। প্যারামিক্সোভিরিডেই। তো এটা কিভাবে? ঝামেলা। হ্যাঁ, একটা সহজ উপায় বলি। দেখো নিপা মেয়ের নাম, নিপা কি হয়েছে? প্যারা দেয়। আহা, ভাল লাগলো না, খালি প্যারা দিতেছে। নিপা প্যারা দিবে, এবং মেয়েরা তো একটু প্যারাই দেয়, স্বাভাবিক। মেয়েরা আমাকে হেট করো না, আমার বিয়ের পরে তোমরা আমাকে হেট করো, শোনো, সমস্যা নেই, ঠিক আছে? এর আগে নাহলে এখনই হেট করলে সবাই ভাববে আমি মনে হয় মানে মেয়েদেরকে ঘৃণা করি, তখন আমার বিয়ে হবে না। সরি, এটা পড়ানোর মনে রাখার জন্য বলতেছি। তো ইউজুয়ালি কি হবে? মেয়েরা একটু প্যারা দিতে পছন্দ করে। হ্যাঁ, প্যারা দিতে পছন্দ করে, তাইলে তোমার একটু প্যারা, আর ওদের অনেক রকমের মুড সুইং হয়ে যায়, তাই না? মুড সুইং, কখনো
এই ভালো, খুব ভালো আছে, আবার কখনো হঠাৎ করে অনেক রেগে যাবে, অনেক সময় অনেকটা রেগে যাবে, কি হলো না, আমি এটা ব্যাপার। তাহলে এই যে প্যারাও খাবে, আবার মিক্স, একটু মুড সুইং, কখনো ভালো কখনো খারাপ, তাই মিক্সও। তাহলে প্যারা মিক্সো ভিরিডেই পরিবারের শেষ। তাহলে নিপা ভাইরাসে আর এখন ভুলবা? নিপা ভাইরাস দেখলেই কি মনে করবে? নিপা ভাইরাস দেখলেই মনে হবে যে কি মেন নাম, নিপা মেন নাম, প্যারা দিবে এবং মিক্স নেচারের হবে। ওকে সবাই? ওকে, দেখছো? এবার আসো বার্ড ফ্লু, এইগুলা নিয়ে। তো বার্ড ফ্লু এর এই সংকেতটা মনে রাখবে, ইনফ্লুয়েঞ্জার এই টাইপটা H5N1। আরেকটা আছে সোয়াইন ফ্লু, এটা হচ্ছে H1N1। এখন এটাতে অনেকে উল্টায় ফেলে, ভাই সোয়াইন ফ্লু মানে শুকরের, আর বার্ড ফ্লু মানে পাখি জাতীয় এদের যেটা হয়, পোল্ট্রি, হাঁস মুরগি এগুলা। তো এখন ভাইয়া কোনটা H5N1 কোনটা H1N1 ভুলে দেই। পাখি আকাশে উড়ে, উপরে থাকে, তাহলে ওর জন্য কি উপরের নাম্বার কি মানে বেশি নাম্বারটা H5। তাহলে পাখি আকাশে উড়ে উপরে থাকে, তাহলে বার্ড ফ্লু তার জন্য কি H5। সোয়াইন শুকর মাটিতে থাকে নিচে, তাহলে ওর জন্য কম H1। তাহলে বুঝছো বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু। তাহলে এইভাবে মনে রাখবা, তাহলে ভুলবা না আর কি, এটা একটা জাস্ট ওয়ে বলে দিলাম। হ্যাঁ ওকে, আচ্ছা গুড। এই নিপা কোনো ছেলের নাম না। ওকে, এবার আসো হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে মানুষের লিভার ক্যান্সার হয়। প্যাপিলোমা, এই ভাইরাসটা দিয়ে প্যাপিলোমা, ঠিক আছে, প্যাপিলোমা এটা মেয়েদের জন্য বেশি হয় প্যাপিলোমা ভাইরাস, কারণ মেয়েদের জরায়ু থাকে, ছেলেদের থাকে না। ওকে, সো মেয়েদের জরায়ু ক্যান্সার বা আমরা যেটা বলি অ্যানোজেনিটাল ক্যান্সার, এটা প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়। হারপিস সিমপ্লেক্স, হারপিস দিয়ে কি হয়? ক্যাপোসি সার্কোমা, এটা জানো কি? এটা হচ্ছে ত্বকের একটা ক্যান্সার, ত্বকীয় ক্যান্সার, হ্যাঁ স্কিনের। এটা কি? স্কিনের একটা ক্যান্সার, হ্যাঁ ওকে, এটা স্কিনের একটা ক্যান্সার। তাহলে ত্বকে ক্যাপোসি সার্কোমার রোগটা কার সাথে সম্পর্কিত? ত্বকের সাথে। তাহলে এটা কে ঘটায়? ত্বকের এই ক্যান্সারটা ঘটায় হারপিস সিমপ্লেক্স। চিকুনগুনিয়া একসময় খুবই বিখ্যাত ছিল, এটাও সেম ওই এডিস মশা, এইডিস এজিপ্টি, এইডিস অ্যালবোপিক্টাস, এই এডিস দিয়ে এরা ছড়ায়। ওকে, এটা জানবা। কোভিডের এই জায়গাটায় তেমন কিছু মানে ওইভাবে জানার কিছু নাই। যেমন কোভিডের লক্ষণগুলা কি হয়? একটু শুকনো কাশি হবে, শ্বাসকষ্ট হবে এবং তোমার হচ্ছে জ্বর পাবে। বেসিক যে কোনো ইনফেকশনে আমাদের জ্বর আসে সবার আগে। আর এখানে যেটা বলছে হোম কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। তো ধরো হোম কোয়ারেন্টাইন মানে কি? ওই যে কোভিড হইলে তাকে আলাদা রাখা হইতো, একটু বলতো যে আপনি একটু এক জায়গায় এইখান থেকে বের হবেন না। তো ধরো তাকে বলা হলো আপনি বাসা থেকে বের হবেন, আপনি বাসায় একটা রুমে বন্দি থাকবেন, ওইখানেই ফিক্স থাকবেন। তাহলে এইটা হচ্ছে হোম কোয়ারেন্টাইন। আরেকটা হচ্ছে যে তোমাকে সরকার বলে দিল যে না আপনি বাসায় না, আপনি এই হোটেলে আপনি এখানে থাকবেন, তাহলে ওটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। ওটাকে কি বলে? প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। ওকে, এই আজে বাজে কমেন্ট করলে খবর আছে কিন্তু, বুঝছো? আজে বাজে কমেন্ট করলে খবর আছে। সাদমান আদিল ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে গেছে, তুমি ভালো নাই। সাদমান আদিল ভালো হয়ে যাও, ঠিক আছে? চিকুনগুনিয়া ডেঙ্গুর মাঝে ডিফারেন্টটা কি? আচ্ছা, ফার্স্ট কথা, ডেঙ্গু একটা আলাদা গোত্রের ভাইরাস, চিকুনগুনিয়া আবার আলাদা, ঠিক আছে? চিকুনগুনিয়া আলাদা গোত্র, মানে ওদের গোত্রের জায়গাটাই আলাদা। তারপরে লক্ষণ, রোগের লক্ষণ, রোগের যে সিস্টেম সেটাও আলাদা, বুঝছো? আচ্ছা, এটা গেল। এবার আসো যে এখানে আর তেমন কিছু নেই, এগুলা তোমাদের এত জানা লাগে না, এগুলা তোমাদের জানা লাগবে না। এইখানে কোভিডের একটা জিনিস একটু মনে রাখবা, এত ঔষধ মানে এগুলো একবার রিডিং দিবা, বাট এগুলা আসে না, ভ্যাকসিনের নামগুলো একটু দেখতে পারো। আর মূলত কোভিডে একটা চিকিৎসা করা হচ্ছিল, একটা চিকিৎসা খুব কমন ছিল, প্লাজমা থেরাপি। তার মানে যেই আক্রান্ত রোগী যখন সুস্থ হয়েছে, ধরো সে কোভিডে আক্রান্ত, সে যখন সুস্থ হয়ে গেছে, তার প্লাজমাটাকে আরেকটা আক্রান্ত ব্যক্তির দেহে দেওয়া।
তাহলে ওই ব্যক্তির অ্যান্টিবডিটা পেয়ে সুস্থ হবে। এটাকে বলে প্লাজমা থেরাপি। মানে আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পরে ওই ব্যক্তির প্লাজমাটাকে নিয়ে আমি আরেকটা নতুন আক্রান্ত পেশেন্টের ভিতরে দিয়ে দিলাম, এইভাবে করে তাকে সুস্থ করলাম, এটাকে বলা হয় প্লাজমা থেরাপি। এটা অনেক একটা কমন চিকিৎসা ছিল ওই টাইমে। আচ্ছা, এখন দেখো এইটাকে পরীক্ষা করব কিভাবে। আরটিপিসিআর পরীক্ষা এখানে উত্তম। কি পরীক্ষা? আরটিপিসিআর, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন, আরটিপিসিআর। এইটা হচ্ছে ওর এখানে একটা কমন টেস্ট। কি একটা কমন টেস্ট। এরপরে কোভিড-19 কে তো প্যান্ডেমিক ঘোষণা করা হয়েছে এটা। আর আরটিপিসিআর এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা দিয়ে পরীক্ষা করা হইতো। আচ্ছা, এখন আসো এই জায়গায় আমাদের যে ব্যাকটেরিয়ার কিছু ভাইরাসের কিছু উপকারিতার জায়গা। তো উপকারিতার জায়গার মধ্যে এগুলা বিভিন্ন টিকা তৈরি করা হয়েছে, ভ্যাকসিন, এগুলা সব তৈরি করা হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিন, জলাতঙ্কের যে ভ্যাকসিন, বসন্ত, প্লেগ, এগুলা। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে দেখো বিজেপি, এটা ইন্ডিয়ার একটা কুখ্যাত দল, তাই না? বিজেপি, দেখতে পারি না, বিজেপি, বসন্ত, জলাতঙ্ক, পোলিও, প্লেগ, বিজেপি, এগুলার ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে, এগুলার ভ্যাকসিন। ওকে, গেল এটা। এই ক্লাসের এক্সাম তোমাদের ইয়েতে হবে আগামী পরশু হবে। ঠিক আছে, আজকে পর্ব 1, কালকে পর্ব 2 এর লেকচার হবে। আচ্ছা, এটা গেল। এরপরে মনে রাখবা এই ভাইরাসের উপকারিতার মধ্য থেকে টিউলিপ ফুলে, লাল টিউলিপ ফুলে আমার কি হয়, এরকম যে সাদা সাদা দাগ হয়, এই যে লালের মধ্যে একটু সাদা সাদা, দেখতে অনেক সুন্দর লাগে। তাহলে এই যে সৌন্দর্য বৃদ্ধিতে আমার একটা এখানে ভাইরাসের এটা লাগলো। ওকে, তাহলে এটা হচ্ছে ব্রোকেন টিউলিপ বলা হয়, একে ব্রোকেন টিউলিপ বলা হয়। ঠিক আছে, এই এখন আমরা দেখব এই যে উদ্ভিদের রোগ সৃষ্টিকারী, দেখো খুবই কমন বুশিস্টেন্ট ভাইরাস। বুশিস্টেন্ট ভাইরাস, টমেটো, বুশিস্টেন্ট কি? টমেটোতে হয়, টমেটোর বুশিস্টেন্ট রোগ। টুংরো ভাইরাস, টুংরো, ধানের টুংরো রোগ, ধানের টুংরো রোগ, ধানের টুংরো রোগ। আচ্ছা, বাঞ্চিটপ, কলার বাঞ্চিটপ, ঠিক আছে, কলার বাঞ্চিটপ ভাইরাস কি? কলাতে হয়। তাহলে এই যে কমন কয়েকটা, ধানের টুংরো, বুশিস্টেন্টা, টমেটো, কলার ক্ষেত্রে একটা ভাইরাস বাঞ্চিটপ, এগুলো আসতে পারে। যে বাঞ্চিটপ কাকে আক্রমণ করে? কলাকে বাঞ্চিটপ। মনে রাখবা, কলা কে খায়? এই যে দেখো, কলা কে খায়? বানর খায়। কলা কে খায়? বানর সারাক্ষণ কলা খায়, তাহলে বানর থেকে বাঞ্চিটপ। ঠিক আছে, এবার দেখো এই ছকটা থেকে ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই ছকে কি বলছে যে এইচআইভি ভাইরাস কি, কোনটা দিয়ে কোন রোগ হয়, ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট একটা ছক। দেখো এইচআইভি ভাইরাস এইডস, এটা সবাই জানো। H5N1 কি বলছি বলো তো? আর H1N1 কি বলছি? H5 মানে যেটা উপরে বড়, সেটা কি? আকাশে, তার মানে বার্ড ফ্লু ঘটাবে। H1 এটা কম, মাটির দিকে, শুকরের সোয়াইন ফ্লু। আচ্ছা, ভ্যারিওলা, হ্যাঁ, ভ্যারিওলা ভাইরাসটা কি বলছে? গুটি বসন্ত। ভ্যারিসেলা জোস্টারটা কি? জল বসন্ত। তাহলে দেখো জোস্টার, এটা কি? জল বসন্ত। ঠিক আছে, জল, ঠিক আছে, জোস্টার, জল বসন্ত। আচ্ছা, ভ্যারিওলা গুটি বসন্ত গেল। অ্যাডিনো ভাইরাস ভাইরাল নিউমোনিয়া করে। রাইনো ভাইরাস কি বলা হচ্ছে? দেখো রাইনো ভাইরাস এটা কি বলছে? সাধারণ সর্দি। তাহলে সর্দির জন্য রাইনো ভাইরাস, সর্দির জন্য কোনটা? রাইনো ভাইরাসটা দায়ী। রুবিওলা ভাইরাস কি বলা হচ্ছে? দেখো রুবিওলা, হাম, তাহলে এটাকে বলা হয় হারু। কি বলা হয়? হারু। তাহলে হারু পার্টি বলে না আমরা, হারু পার্টি হারছে, হারু। তাহলে আমরা হামের জন্য রুবিওলা ভাইরাসকে বলবো হারু। ঠিক আছে, হামের জন্য রুবিও। পোলিও এগুলো নামের সাথে মিল আছে, এগুলো কোনো কঠিন কিছু না। ভ্যাকসিনিয়া, দেখো ভ্যাকসিনিয়া, হ্যাঁ, ওকে। তাহলে ভ্যাকসিনিয়া কার? গরু, এদের হয়। তাহলে গো বসন্ত। তাহলে ভ্যাকসিনিয়া কাদের? গরুদের হয়। তাহলে গরুর ক্ষেত্রে কি বলি আমরা? ওদের বসন্ত, গো বসন্ত। ঠিক আছে, ভ্যাকসিনিয়া কার? গো বসন্ত। তাহলে এটা একটু মনে রাখবা, কোনটা কোন বসন্ত। হ্যাঁ,
ওকে, যেমন এইখানে ভেরিওলা, এটার ক্ষেত্রে মনে রাখবা ভেরিওলা কি গুটি, গুটি, তাহলে এভাবে মনে রাখবা ভেরি গুড, আমরা বলি না এই ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, এটা মনে রাখবা। তাহলে ভেরি গুড, তার মানে ভেরি, ভেরিওলা, আর গুড, গু, তাহলে গু, গুটি বসন্ত, ঠিক আছে? তাহলে গুডের গুটি বসন্ত, এভাবে মনে রাখবা, তাহলে আর কি তোমার ঝামেলাটা কম লাগবে, ঝামেলাটা এইখানে কম লাগবে। ওকে, ক্লিয়ার? দেখছো? ওকে, সবাই বুঝছো আশা করি। তাহলে আমরা এরপর পলিওমা, ইঁদুরের টিউমার, এটা তেমন ইয়ে না। প্যাপিলোমাটা দেখো, প্যাপিলোমা এটা হচ্ছে অ্যানোজেনিটাল ক্যান্সার। এটা কি? প্যাপিলোমাটা কি? অ্যানোজেনিটাল ক্যান্সার, অ্যানোজেনিটাল ক্যান্সার। হ্যাঁ, মানুষকেই ধরে, মানুষকেই ধরে, কিছু আর কি গরু ইঁদুরে ধরে, এই যে পলিওমা ইঁদুরের টিউমার করে। আর প্যাপিলোমা অলরেডি আমরা বলছি এটা নারীদের জরায়ুতে আক্রমণ করে এটা। ওকে, তাহলে আমাদের এটা ভুল হবে এগুলা কিছু কিছু জায়গায় একটু ট্রিক দিয়ে, যেমন আমরা এই বসন্তেরটা আমাদের আর ভুল হবে না, যেমন আমরা বলে দিছি ভেরি গুড, তাহলে ভেরি, ভেরিওলা, আর গুড গুড, গুটি বসন্ত। আচ্ছা, ভেরিসালা জোস্টার, জো জো, জোস্টার, জোস্টার, জোস আছে, তাহলে জল বসন্ত, জল বসন্ত কার মাধ্যমে? জোস্টারের মাধ্যমে। আর বাকি থাকে কি? গো বসন্ত, মানে গবাদি পশু, সেটা ভ্যাকসিনিয়া। ওকে, আচ্ছা, এভাবে পড়তে পড়তে দেখবা শেষ হয়ে গেছে, ছন্দে ছন্দে, ট্রিক্সে ট্রিক্সে পড়া হয়ে গেছে। এখন হেপাটাইটিস যে রোগ, ভাইরাস জনিত একটা রোগ, হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস। তো লিভারের যখন প্রদাহ হয়, লিভারের ইনফেকশন হলো, লিভারটা ড্যামেজড হচ্ছে, এটাকে বলা হয় হেপাটাইটিস। তো হেপাটাইটিস রোগের কারণ সাধারণত আমরা কমনলি যেটা দেখি হেপাটাইটিস বি, সবচেয়ে কমনলি হেপাটাইটিস বি, এটা মানে খুব কমন কারণ। আর হেপাটাইটিস সি ভাইরাস যাকে বলা হয় সেটাকে এটা কি? তুষের আগুন বা নীরব ঘাতক। কেন হেপাটাইটিস সিটা সবচেয়ে খারাপ? ও দেরিতে লক্ষণ প্রকাশ করে এবং খুবই মানে একদম ও যখন ডিস্ট্রয় করে ওইখান থেকে ক্যান্সারে চলে যায়। সো হেপাটাইটিস সি হেপাটাইটিস বি এর চেয়ে খারাপ বেশি, এই জন্য। এবং ও সাইলেন্টলি মারে, তোমার লক্ষণ তখন দেখাবে না, হুট করে দেখবা নাই হয়ে গেছে। তো এই যে হেপাটাইটিস সি কে এই জন্য বলা হয় তুষের আগুন অথবা নীরব ঘাতক। কি বলা হয়? নীরব ঘাতক, ঠিক আছে? নীরব, নীরবেই ঘাত করে ফেলে, ঘাতক। আচ্ছা, গেল, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং ওই যে বলছে হেপাটাইটিস সি অবশ্যই হেপাটাইটিস বি অপেক্ষা অধিক মারাত্মক। এখন কিভাবে ছড়ায় এটা একটু জাস্ট কমনলি যদি আমরা বলি, হেপাটাইটিস বি, সি এরা কমনলি হেপাটাইটিস গুলা, এক্সেপ্ট হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ, ই এরা হচ্ছে একটু ইয়ের মতো, মানে খাবার, পানি এগুলোর মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস এ। বাট এ ছাড়া বাদ বাকি সব হেপাটাইটিস বি, সি এরা অনেকটা এইডস এর মতো, মানে তোমার হচ্ছে রক্তের মাধ্যমে ছড়াবে। আক্রান্ত ব্যক্তির রক্ত, তার খুর, তার ব্যবহৃত এগুলার রেজার, এগুলা থেকে ছড়াতে পারে। এবং ধরো আক্রান্ত মা থেকে বাচ্চার মধ্যে ছড়াতে পারে, এবং যৌন মিলনের মাধ্যমে ছড়াতে পারে। বুঝতে পারছো? তাহলে মা থেকে, আক্রান্ত মা থেকে যৌন মিলন এবং মানে রক্ত, আক্রান্ত ব্যক্তির রক্ত যদি তোমার বডিতে আসে সেটা থেকে, এবং ওই যে ব্যবহৃত জিনিসপত্র থেকে তোমার হেপাটাইটিস ছড়াতে পারে। এখন হেপাটাইটিসে একটা জায়গা যে এই যে দেখো কোন হেপাটাইটিস 5 রকমের আছে, এ বি সি ডি ই। এই 5 রকমের মধ্যে হেপাটাইটিস এ কে বলা হয় এন্টেরোভাইরাস, মানে কি ও খাবার, পানি, পৌষ্টিক নালীর সাথে সম্পর্কিত, এগুলোর মাধ্যমে ছড়াতে পারে। বি এটা ডিএনএ ভাইরাস, আমরা তখন বলছিলাম ডিএনএ। একমাত্র হেপাটাইটিস বি এটা হচ্ছে ডিএনএ ভাইরাস, বাকি সব হেপাটাইটিস আরএনএ ভাইরাস। বুঝছো? এটা একটু এই জন্য বলা হয় ওকে হেপা ডিএনএ। আচ্ছা, সি, সি এটাকে কি বলা হয়? ফ্ল্যাভি ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাস। আচ্ছা, ডি ওকে বলা হয় অসম্পূর্ণ। কেন? ও একা একা কাজ করে না, ওর কাকে লাগে? হেপাটাইটিস এ এদেরকে লাগে, তো ও একা একা কাজ করতে পারে না, এই কারণে ওকে বলা হয় অসম্পূর্ণ ভাইরাস। ই কে বলা হয় কি? ক্যালিসি। এভাবে মনে রাখবে, হেপাটাইটিস ই, ইকোলাই নাম পড়ছো না? ইকোলাই ব্যাকটেরিয়া এরকম, হ্যাঁ, ইকোলাই নাম পড়ছো। তাহলে হেপাটাইটিস ইটা কি? কোলাই, ক্যালিসি, কোলাই ক্যালিসি, এভাবে মনে রাখবা, ইকোলাই। তাহলে হেপাটাইটিস ই এটা হচ্ছে, হ্যাঁ, দা
এই দেখো, এইবার আমরা যদি আসি হেপাটাইটিস বি তুমি কিভাবে নির্ণয় করবা। এখান থেকে তুমি হেপাটাইটিস বি এর সুপ্তিকালটা একটু দেখে নাও, 45 থেকে 180 দিন, জাস্ট এটাই পড়বা, এটাই একটু ভালো করে পড়বা। 45 থেকে 180 দিন, তার মানে অনেক দেরিতে লক্ষণ প্রকাশ করবে। আচ্ছা, এই যে হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য আমাদের একটা পরীক্ষা করা হয় যেটাকে বলা হয় HBsAg। কি বলা হয়? HBsAg। HBsAg এই পরীক্ষাটা ওর করা হয়, HBsAg। আচ্ছা, তো ফাইন, এটা গেল। এটা দুর্বল দুর্বল লাগবে, এইগুলো লাগবে। প্রতিরোধের একমাত্র উপায় হলো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, পেন্টা মানে কি? 5। পেন্টা মানে কি বলো? পেন্টা মানে কি? 5। ওকে, আচ্ছা। তো এই যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন 5টা ডোজ, অর্থাৎ এখানে প্রথম ডোজটা নেওয়ার পরে 1 মাস পর পর তুমি 3টা, মানে 1 মাস পর 3টা ডোজ, মানে একটা ডোজ, তারপর আরেক মাস পর আরেকটা ডোজ, এভাবে নিবা। চতুর্থ ডোজটা নিবা 1 মাস পর পর 3টা ডোজ নিলা, তো চতুর্থ ডোজ নিবা 1 বছর, আর 5 বছর পর বুস্টার ডোজ নিতে হয়। তাহলে আমার মোট কয়টা? 5টা ডোজ। এই কারণে এটার নাম পেন্টাভ্যালেন্ট। তুমি যদি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে তুমি হেপাটাইটিস বি থেকে সেভড। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে আমার হেপাটাইটিস বি থেকে বাঁচতে আমরা কি করব? এটা ব্যবহার করব। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে রাখছি, হেপাটাইটিস এ এবং ই এরা হচ্ছে পানিবাহিত। কি বলছি একটু আগে? বলতেছিলাম না, পানিবাহিত, মানে পানি, খাবার এগুলোর মাধ্যমে ছড়ায়, আর বাকি সব রক্তের মাধ্যমে ছড়ায়। তাহলে এই প্রশ্নটা আসছিল একবার, ঠিক আছে? তাহলে কোনটা পানির মাধ্যমে, এগুলোর মাধ্যমে ছড়ায়। আচ্ছা, তো এবার আসো, ভাইয়াদের এগুলা পড়লেই তুমি দেখবা আমাদের প্রি মেডিকেলে আমরা কিন্তু এই প্যাটার্নেই পড়াবো, যে তোমার পড়াটা যেন ইজি হয়ে যায়। তুমি যেন পড়তে গেলে তোমার মনে হয় যে আচ্ছা, নাও ইটস ফাইন, ঠিক আছে, এটা ভালো, এটা হয়ে গেল, মানে এটা এইভাবে এভাবে, আরে এটা পড়লে তো এটা হয়ে যাচ্ছে, দেখবা। এবং আমরা প্রি মেডিকেলের যে এই যে প্যাটার্নের যে এমসিকিউ, এগুলা পড়লে তোমার এইচএসসির এমসিকিউও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? কেমিস্ট্রি, বায়োলজির ইনশাআল্লাহ এইচএসসির এমসিকিউও ক্লিয়ার হয়ে যাবে। যেই তথ্যগুলো পড়ানো হবে এগুলো তোমার এইচএসসির এমসিকিউতেও অনেক অনেক হেল্প করবে, বুঝছো? এবং আমরা কিন্তু একটু বুঝায় বুঝায় পড়াবো যেভাবে লাগে। বাট মেডিকেলে এইগুলা থেকেই ইনশাআল্লাহ আমরা বলতে পারি যে 95 থেকে 97% এগুলা থেকেই আসবে। 95 থেকে 97, 100% বলবো না, কারণ একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন একটু আসমান থেকে দিতেই পারে। বাট বায়োলজির যে 30টা প্রশ্ন মেডিকেল অ্যাডমিশনে, সেই 30টার 27 থেকে 28টা প্রশ্ন ইনশাআল্লাহ আমাদের পড়ানো, আমাদের কন্টেন্ট এগুলোর মধ্যে থেকেই থাকবে। এইটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের যদি বয়স হইছে, পড়া মনে না থাকে, তাহলে তুমি আমার বয়সে এসে কি হবে? আমি এখনো বই নিয়ে ঘুরি, জানো? এখনো আমার পড়া লাগে, মানে আমার মেডিকেলের হায়ার স্টাডিজ, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশনের পড়া এখনই আমার পড়া লাগে। তো তোমরাই যদি এখন, কি আর বলবো। আচ্ছা, যাই হোক, ডেঙ্গু জ্বর খেয়াল করি আমরা কি বলছে, ডেঙ্গু, হ্যাঁ, ডেঙ্গু নিয়ে। তো ডেঙ্গুর এই জায়গায় আমাকে বলছে এডিস ইজিপ্টি ডেঙ্গুর মাধ্যমে ছড়ায়, এবং ডেঙ্গু ভাইরাসের যে জীবাণুর নাম এটা হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস, ফ্ল্যাভি গোত্রের, ঠিক আছে? ফ্ল্যাভি ভাইরাসও বলা হয়, এডিস ইজিপ্টি, এডিস দিয়ে ছড়ায়। এবং ডেঙ্গুতে আমার প্রথমে একটা জ্বর আসবে, ব্যথা হবে, তাই না? মেরুদণ্ডেও ব্যথা করে। তো জ্বর যে আসে কত? 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইটের জ্বর আসে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে দেখো, মেরুদণ্ডে ব্যথা সহ কোমরের ব্যথায় এই রোগের বিশেষ লক্ষণ, একে হাড় ভাঙা জ্বর বলে। হাড় ভাঙা জ্বর মানে একদম মনে হচ্ছে যে ভেঙে ফেলতেছে সব, এত ব্যথা থাকে। আচ্ছা, এবং অনেক সময় এই যে র্যাশ দেখা যায়, ডেঙ্গু হলে র্যাশ, চোখে ব্যথা, এগুলো ব্যথা, কমন ব্যথা এগুলো থেকে তেমন আসে না। তো সেটা মনে রাখবা, এটার একটা হাড় ভাঙা জ্বরও বলে। ডেঙ্গু জ্বরকে হাড় ভাঙা জ্বর। এবং ডেঙ্গুর একটা কমন ব্যাপার থাকে যে ডেঙ্গুতে প্রচুর রক্তক্ষরণ হয়, এবং যদি বেশি অতিরিক্ত রক্তক্ষরণ হয় তখন মানুষটা মারা যেতে পারে, ঠিক আছে? তো এই কথাটা বলছে যে প্রচুর রক্তক্ষরণ হতে পারে একটা লেভেলে গিয়ে। আর দেখো, এখানে মূল একটা কথা যে ডেঙ্গুতে, ডেঙ্গু হলেই অনুচক্রিকা, আমাদের রক্তের যে অনুচক্রিকা সেটা অনেক কমে যায়, সেগুলো কমতে থাকে। কারণ অনুচক্রিকা কমে গেলে তোমার রক্ত জমাট বাঁধতে পারবে না, তখন তোমার রক্তক্ষরণ বেশি বেশি হবে। এবং রক্তক্ষরণ হতে হতে যখন প্রচুর সব দিক থেকে দাঁত, মুখ, বিভিন্ন ত্বক, এই জায়গাগুলো থেকে যখন রক্তক্ষরণ হচ্ছে একটা পর্যায়ে, এটাকে বলা হয় হেমোরেজিক ডেঙ্গু জ্বর। তার মানে রক্তক্ষরণ হয়, এটাকে বলা হয় হেমোরেজ। আর ডেঙ্গুতে যখন এরকম হয় তখন এটাকে বলে হেমোরেজিক ডেঙ্গু জ্বর।
এরপরে একটা টাইমে গিয়ে আরেকটা এমন অবস্থা হয়ে যেতে পারে রক্তক্ষরণ হতে হতে তুমি শকে চলে যাবা, যেটাকে বলতেছে ডেঙ্গু শক সিনড্রোম। ওকে, শকে চলে গেছে, এখানে আর তেমন কিছু জানবা না। আচ্ছা, ইম্পর্টেন্ট কিছু তথ্য এখানে খেয়াল করো। রক্ত পরীক্ষায় NS1 অ্যান্টিজেন এবং IgG ও IgM অ্যান্টিবডি উপস্থিত থাকতে পারে। তাহলে আমরা কি বলছি যে তোমার ওকে শনাক্ত করার পরীক্ষাটা কি? একটা হচ্ছে NS1 পরীক্ষা এবং অ্যান্টিবডির মধ্যে IgM ও IgG এই অ্যান্টিবডি টেস্টটা করা হয়। এখন রক্তের অণুচক্রিকার সংখ্যা 1.5 লক্ষ, 1.5 লক্ষের অনেক নিচে নেমে আসে, 1.5 লক্ষের অনেক নিচে নেমে আসে। তাহলে এইটা আসতে পারে যে কত? 1.5 লক্ষের কম হতে পারে। তাহলে অণুচক্রিকা তুমি দেখবা ভাইয়া যেভাবে পড়াচ্ছি তোমাদের এক্সামে কিন্তু ওই প্যাটার্নেরই প্রশ্নগুলো থাকবে, ভাইয়াই প্রশ্ন বানাইছি, সো বুঝতেছো? আচ্ছা, তো এখন দেখো এই জায়গাটায় আমাকে কি বলছে যে চিকিৎসা কি হতে পারে। আমরা মনে রাখবো যেহেতু ব্যথা, তাইলে আমরা প্যারাসিটামল দিব। হ্যাঁ, প্যারাসিটামল দিব, কিন্তু অ্যাসপিরিন জাতীয় ঔষধ দিব না, কারণ অ্যাসপিরিন দিলে তার রক্তক্ষরণ আরো বাড়তে পারে। অ্যাসপিরিন রক্ত জমাট কমায়, রক্ত জমাট হতে দেয় না। সো অ্যাসপিরিন দিলে, অ্যাসপিরিন যদি তুমি দাও ব্যথার জন্য, তাহলে তার আরো রক্ত আরো খারাপ, মানে আরো রক্তক্ষরণ হতে পারে। এজন্য আমরা প্যারাসিটামল জাতীয় ঔষধ দিব। ঠিক আছে, প্যারাসিটামল জাতীয় ঔষধ দিব। এবার আসো, এইটুকু হয়ে গেল। আর ডেঙ্গু রোগীদেরকে স্যালাইন দেওয়া লাগে, তোমাদের ওগুলো আসবে না যে কি দিবা, স্যালাইন দিবা, কারণ তাদের অনেক তরল ফ্লুইডের ঘাটতি হয়। সো তাদেরকে বেশি বেশি স্যালাইন দিতে হবে, ডাবের পানি খাওয়াতে হবে। এবার আসো পেপের রিং স্পট বা মোজাইক রোগ। এই রোগ থেকে কি আসতে পারে আমাদের মেডিকেলে? দেখো এটা একটা ভাইরাস ঘটিত, ওকে ফাইন, হ্যাঁ, পেপের রিং স্পট ভাইরাস এটাকে বলা হচ্ছে। আচ্ছা, জেনসেন এটাকে নাম দিয়েছেন, যদিও বিজ্ঞানী এত আসে না, বারবার বলতেছি, শালও এভাবে দেয় না, সো শাল পরে হুদাই মাথায় নষ্ট করবা না। আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট যে দেখো এটা কিসের মাধ্যমে ছড়াবে সেইটা ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, এটার গোত্রে এই ভাইরাসের গণ পটি ভাইরাস, এটা মনে রাখবা, পটি। এখানে যেটা মনে রাখতে হবে ও ছড়ায় কিসের মাধ্যমে? জাপ পোকা ও সাদামাছি, যাদেরকে বলা হয় অ্যাফিড, এদেরকে একসাথে কি বলা হয়? এই জিনিসগুলোকে বলা হয় অ্যাফিড। তোমাকে আসতে পারে অ্যাফিড, অ্যাফিডের মাধ্যমে কোনটা ছড়ায়? পেপের রিং স্পট ভাইরাস। তাহলে এই যে জাপ পোকা সাদামাছি এদেরকে কি বলা হয়? অ্যাফিড বলা হয়, অ্যাফিড। তাহলে এইদের মাধ্যমে তোমার এই ভাইরাসটা ছড়াতে পারে। ছড়ায়, পেপের দেখা যায় যে পেপের ক্ষতি করে, পেপের ফলন কমায় দেয়, এই কাজগুলা ওরা করে থাকে। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। এরপরে রোগের লক্ষণের মধ্যে তোমাদের কিছুই না, ওদের পাতাগুলো ধসে পড়বে, ওইখানে দাগ দাগ হবে, মানে এটা তোমাদের মেডিকেলে আমাদের এগুলা আসে না। আচ্ছা, এই জায়গাটায় তোমাকে প্রতিরক্ষা হিসেবে যেটা করতে হয় যে আমাদের কিছু আমরা কি দেই? পেস্টিসাইড স্প্রে দেই। যেমন কিছু নাম বলছে রক্সিয়ন বা তোমার হচ্ছে পারফেক্থিয়ন, এই নামগুলো একটু দেখে যাবে, একবার জাস্ট রিডিং দিবা, ওইভাবে আসে না এগুলা যদিও, তাও একবার রিড দিবা যে কি কি পেস্টিসাইড, রক্সিয়ন, পারফেক্থিয়ন, এই পেস্টিসাইডগুলো দিলে ওই পোকাগুলা মরে যাবে, তাইলে আর ভাইরাস ছড়াইতে পারবে না। তো ওই যে আমার লক্ষ্য হচ্ছে যে যেগুলোর মাধ্যমে ভাইরাসটা ছড়াচ্ছে, যে পোকা অ্যাফিড, ওদেরকে মারতে হবে। তো এই জন্য আমার কিছু কীটনাশক আমরা ব্যবহার করি। অ্যান্ড দ্য লাস্ট স্লাইড ফর টুডে কি বলছে দেখো, যে আমার এই জায়গায় দেখো কিছু ভাইরাস থাকে যেগুলো মানুষের ক্যান্সার রোগ ঘটায়। কি ঘটায়? ক্যান্সার রোগ ঘটায়। তো যেমন লিভার ক্যান্সার, হেপাটাইটিস বি ভাইরাস, ওকে ফাইন, লিভার ক্যান্সার এটা আগেও বলছি। লিম্ফোমা বা এটাকে বলে নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, ফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। তাহলে নেজো নাক, ফ্যারিঞ্জিয়াল গলবিল। তাহলে নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, যে নাক নাসা গলবিলের ওইদিকে যে মানে যদি ক্যান্সার ঘটায়, সেটা কোনটা ঘটাবে? নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার ঘটায় এপস্টেইন বার, এই ভাইরাসটা ঘটায়। অ্যানোজেনিটাল ক্যান্সার, এটা কে ঘটায়? প্যাপিলোমা ভাইরাস ঘটায়। কে ঘটায়? প্যাপিলোমা ভাইরাস অ্যানোজেনিটাল ক্যান্সার ঘটায়। ক্যাপোসি সার্কোমা, কি? ক্যাপোসি সার্কোমা ত্বকের একটা ক্যান্সার, এটা কি? হার্পিস সিমপ্লেক্স ঘটায়। হার্পিস সিমপ্লেক্স কে ঘটায়? ক্যাপোসি সার্কোমা। ঠিক আছে,
তাহলে ক্যাপোসি সার্কোমা কি? হার্পিস সিমপ্লেক্স। ন্যাজোফ্যারিঞ্জিয়াল এপস্টেইন বার ভাইরাস। প্যাপিলোমা অ্যানোজেনিটাল, এটা বললাম। টি সেল লিউকেমিয়া, ওটা দেখো টি সেল লিউকেমিয়া ভাইরাস, ওটা এমনিই মনে থাকবে তোমাদের। তাহলে মোটামুটি এই জিনিসটা এপস্টেইন বারটা একটু কমন, মানে কমন না মানে একটু ডিফারেন্ট নাম শিখলা আজকে, যে এপস্টেইন বার, ন্যাজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। নাসা গলবিলে নাকের পিছনের দিকে রোগটা ঘটাবে। তাহলে এই হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে আমাদের আজকের প্রথম পার্ট। সেকেন্ড পার্ট ভাইরাস এবং ম্যালেরিয়া। ম্যালেরিয়া মোটামুটি কয়েকটা জায়গা থেকে একটু প্রশ্ন আসে, ওই জায়গাগুলো একটু পড়তে হয়। তো দ্যাটস ফর টুডে। বলো এবার তোমাদের কেমন লাগছে ক্লাস ওভারঅল? হ্যাঁ, নেক্সট ক্লাস কালকেই। তোমরা রুটিন পেয়েছো না, আমাদের পেজে রুটিন দেওয়া আছে। নেক্সট ক্লাস কালকে অনুজীব পর্ব 2 সন্ধ্যা 6টায় ইনশাআল্লাহ তোমাদের সাথে তোমাদের হামিম ভাইয়া নিবে। হামিম ভাইয়া, আমি বলে দিই, তোমাদের হামিম ভাইয়া নিবে। এবং এর পরের দিন অর্থাৎ পরশু তোমাদের এই চ্যাপ্টারের উপরে এক্সাম হবে সন্ধ্যায়। আমরা জানাই দিব, বন্দি পাশার পেজে চোখ রাখবা এবং টার্গেট ডিএমসি একাডেমি গ্রুপে যুক্ত হয়ে যাবা। আমাদের একটা গ্রুপ আছে, সেখানে সব আপডেট দেওয়া হয়। তো সেখানে তোমরা যুক্ত হয়ে ওই এক্সামে অংশগ্রহণ করবা। এটা আগামী পরশু। এভাবে করে আমাদের চলতে থাকবে, ঠিক আছে? এভাবে করেই ইনশাল্লাহ আমাদের চলতে থাকবে। সো সবাই আমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও জানাবা। প্রি মেডিকেল, আবারও বলছি, 2400 PM 2400 এই প্রোমো কোড ব্যবহার করে তোমরা 2400 টাকা ডিসকাউন্টে আমাদের যে প্রি মেডিকেল, এখানে আগে থেকেই অলরেডি অনেকগুলো ক্লাস আমরা নিয়েছি, আস্তে আস্তে আরও নিব, আরও অনেক বাকি আছে, সেগুলো আমাদের নেওয়া হবে। তুমি ঢুকেই যে কোনো সময় তোমার যেই চ্যাপ্টার পড়তে মন চাবে, তুমি ওই চ্যাপ্টার ঢুকে ঢুকে ক্লাস করে নিজের মতো আগায় রাখতে পারবা। এবং ওকে, থ্যাংক ইউ। এবং তোমরা পুরো আইসিইউ উইক জুড়ে তোমরা থাকবা। নেক্সট ডে হৃদয় ভাইয়া পরশু দিন তোমাদের সাথে পরিমাণগত রসায়ন নিয়ে আসবো, এবং তারপরের দিন তোমাদের হামিম ভাইয়া ভেক্টর নিয়ে আসবে, এবং ফাইনালি আমাদের শুক্রবারে ফারিয়া আপু কিন্তু জিকে ক্লাস নিয়ে থাকবে। সো ওভারঅল পুরো 5 দিনে আমরা আইসিইউ উইকে তোমাদের একটা মেডিকেল ওরিয়েন্টেড সবকিছু সুন্দরভাবে গুছিয়ে দিব, এবং এর মাধ্যমে তোমাদের একটা 25 ব্যাচ তোমরা একটা মেডিকেল জার্নিতে একটা ইন্ট্রোডাকশন পেয়ে যাচ্ছ। ওকে, ঠিক আছে, সবাই নেক্সট ক্লাসে অবশ্যই থাকবা। টিল দেন ভালো থাকো। ক্লাসটা রেকর্ডেড থাকবে, ইউটিউবে চলে যাবে। আল্লাহ হাফেজ।